আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ই ডক্টরস গ্রুপের নিয়মিত আয়োজন বিশেষজ্ঞ ডাক্তারদের লাইভ প্রোগ্রামে। আজকে আমাদের এই বিশেষজ্ঞ ডাক্তারদের লাইভ প্রোগ্রামে অতিথি আছেন ডাক্তার রিয়াজউদ্দিন চৌধুরী আরাফাত। আমি ডাক্তার এস এম নাজমুল ইসলাম, রেজিস্ট্রার শিশু সার্জারি বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল। আজকে টপিকস হলো খুব কমন একটা টপিকস, উচ্চ রক্তচাপ, যাকে ইংরেজিতে বলে হাইপারটেনশন। আপনারা যেখান থেকে অনুষ্ঠান দেখতেছেন, আপনারা এটা তাদের ওয়াল থেকে শেয়ার করেন, যাতে সকলেই এই অনুষ্ঠানটা দেখতে পারে। কারণ আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা হবে, এটা খুবই কমন একটা টপিক, উচ্চ রক্তচাপ। হ্যাঁ, আজকে আমাদের অতিথি আছেন ডাক্তার রিয়াজউদ্দিন চৌধুরী আরাফাত, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ। তো আমি রিয়াজউদ্দিন আরাফাত চৌধুরী স্যারকে বলবো যে আজকের অনুষ্ঠান শুরু করতে। ধন্যবাদ ডক্টর নাজমুল ইসলাম, আমাকে আজকে ই ডক্টরস এর এই প্রোগ্রামে যুক্ত করার জন্য। এবং আজকে যে আলোচনার বিষয়বস্তু উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই যে উচ্চ রক্তচাপ, এটা কিন্তু সারা পৃথিবীতে যে মানুষের মৃত্যু যে হয়, এর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ জনিত রোগ বা উচ্চ রক্তচাপ জনিত কমপ্লিকেশন সেটা। এবং দেখা যাচ্ছে সারা পৃথিবীতে প্রায় 10.4 মিলিয়ন পিপল প্রতি বছর মারা যায় উচ্চ রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ জনিত কমপ্লিকেশনের কারণে। এবং আমরা যদি সারা পৃথিবীর ডাটাটা দেখি, যে সারা পৃথিবীতে যদি এখন মানুষ আছে 9 বিলিয়নের কাছাকাছি, 8.7 থেকে 9 বিলিয়নের কাছাকাছি, এবং এর মধ্যে প্রায় 1.39 বিলিয়ন বা 1.5 বিলিয়নের কাছাকাছি মানুষ কিন্তু উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছে। সো উচ্চ রক্তচাপ একটা নন কমিউনিকেবল ডিজিজ। আমাদের যে সবচেয়ে বেশি কনসার্ন যে ডিজিজগুলো নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে, নন কমিউনিকেবল ডিজিজ দুটো নিয়ে, একটা হচ্ছে হাইপারটেনশন আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডিজিজ যেটা আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এবং দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ কিন্তু পৃথিবীর সকল জায়গাতেই আছে, পৃথিবীর সকল দেশে উচ্চ রক্তচাপ এটা আছে। তবে লো সোশিও ইকোনমিক কান্ট্রিগুলোতে উচ্চ রক্তচাপের প্রবণতা যেটা উন্নত বিশ্বের চেয়ে একটু বেশি দেখা যাচ্ছে। আমি যেটা বললাম যে সারা পৃথিবীর যদি ডাটা দেখি, প্রায় 1.5 বিলিয়ন মানুষ কিন্তু এখন উচ্চ রক্তচাপে ভুগছে। এটা 2018 এর ডাটা। এখন হয়তো আরো বেশি সংখ্যক মানুষ উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছে। তবে এর মধ্যে সবচেয়ে লো সোশিও ইকোনমিক দেশগুলো, যেমন আমাদের দেশও একটা লো সোশিও ইকোনমিক দেশ, এইসব দেশে উচ্চ রক্তচাপ জনিত রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি। সো আমরা যে আজকে বিষয়গুলো আলোচনা করব, যে উচ্চ রক্তচাপ নিয়ে আমরা যেসব রিকমেন্ডেশন করব, এই বিষয়গুলোর মধ্যে আমরা যেহেতু এখানে সাধারণ মানুষ যারা ডক্টর না, তারাও এখানে বেশিরভাগ মানুষই শুনবে। সো আমরা এখানে খুব বেশি ডিপ বা অনেক ডিপে যাব না। আমরা উচ্চ রক্তচাপ কি, উচ্চ রক্তচাপের ধরনটা কি, উচ্চ চাপের লক্ষণগুলো কি, আমরা কখন উচ্চ রক্তচাপ বলবো, আমরা কিভাবে বাসায় উচ্চ রক্তচাপ মেপে বলতে পারি, আমরা ব্লাড প্রেশার মেপে বলতে পারি যে আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত, অথবা একটা উচ্চ রক্তচাপ হলে কি কি কমপ্লিকেশন হতে পারে, কি কি জটিলতা হতে পারে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। এবং ট্রিটমেন্ট অফ হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, যেটা ওষুধ ছাড়া যে চিকিৎসাটা, সেটার দিকে বেশি গুরুত্ব আরোপ করব। কারণ আমার মনে হয় উচ্চ রক্তচাপ একটা জটিলতম বিষয়, এটা ভার্চুয়াল ভাবে চিকিৎসা দেওয়া সম্ভব না। এটা আপনি সরাসরি যে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন, এবং চিকিৎসকের পরামর্শ ক্রমে আপনি উচ্চ রক্তচাপের চিকিৎসা নেবেন। এবং শুধু উচ্চ রক্তচাপ কিন্তু একটা ডিজিজ না, এটা কিন্তু অন্যান্য ডিজিজও তৈরি করে। উচ্চ রক্তচাপ যখন আপনি আক্রান্ত হবেন বা হাইপারটেনশনে যখন আপনি আক্রান্ত হবেন, এর সাথে কিন্তু আপনার অনেক রকম ডিজিজ হতে পারে। সো উচ্চ রক্তচাপ যখন আপনি এস্টাবলিশড হবে, আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমাদের দেশে হাইপারটেনশনের যে গাইডলাইন গুলো আছে, তার পাশাপাশি আমরা যে ব্রিটিশ হাইপারটেনশন সোসাইটি এবং ইউরোপিয়ান সোসাইটি অফ হাইপারটেনশন এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশন, তারা যে রিকমেন্ডেশন গুলো করেছে,
আমরা এই বিষয়গুলোর মধ্যেই থাকার চেষ্টা করব। অনেকগুলো রিকমেন্ডেশন আছে এবং সামান্য একটু রিকমেন্ডেশন একটু চেঞ্জ হতে পারে। তো সো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলতে চাই যে উচ্চ রক্তচাপ আসলে কেন হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, অনেক মানুষ জিজ্ঞেস করেন যে আমার যে প্রেশার হলো এটা কেন হলো। আসলে আমরা যেটা বলি যে 95%, প্রায় 95% রোগীর উচ্চ রক্তচাপের কোনো কারণ কিন্তু পাওয়া যায় না। এটা হচ্ছে প্রধানতম কারণ, যেটাকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। কিছু ফ্যাক্টর কাজ করে, কিন্তু ওই ফ্যাক্টরগুলো বডির মধ্যে এমন ভাবে থাকে যে এই ফ্যাক্টরগুলো আমরা খুব বেশি আইডেন্টিফিকেশন সরাসরি করতে পারি না বলে আমরা সেটাকে বলি এসেনশিয়াল হাইপারটেনশন। এসেনশিয়াল হাইপারটেনশনের সেইভাবে কিন্তু খুব বড় ধরনের কোনো স্পেসিফিক কজ পাওয়া যায় না, সো তাদেরকে আমরা এসেনশিয়াল হাইপারটেনশন বলে থাকি। তবে কিছু জিনিস কন্ট্রিবিউট করে, যেমন কোনো রেনাল ডিসফাংশন যদি থাকে, তার যদি ভেসেলের মধ্যে বা তার যে ধমনীর মধ্যে যদি রেজিস্ট্যান্স খুব বেশি থাকে, পাশাপাশি তার ভেসেল টোনের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, তার এন্ডোথেলিয়াল যে ডিসফাংশন যদি থাকে, এছাড়া আরো অনেক কিছু, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স যদি থাকে, কিছু নিউরোহিউমারাল ফ্যাক্টর যেগুলো আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত নির্গত হয়, কিছু হরমোন, কিছু নিউরোহিউমারাল ফ্যাক্টর, সেগুলো দিয়ে এগুলা কন্ট্রিবিউট করে। তবে এগুলো আমরা স্পেসিফিকলি খুঁজে পাই না বলে আমরা এই 95% রোগীদেরকে আমরা বলে থাকি যে আপনি এসেনশিয়াল হাইপারটেনশনে ভুগছেন, তো আপনার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। আর স্পেসিফিক যে 5% আমি যেটা বললাম, 95%-এর পাশাপাশি যে 5% আছে, যে 5%, এই 5%-এর জন্য আমরা কারণ খুঁজে পাই, এবং সেটা বিভিন্ন রকম কারণে এই হাইপারটেনশন হতে পারে। এটাকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলে থাকি। সেকেন্ডারি হাইপারটেনশন অনেক কারণে হয়, এবং এর মধ্যে কমনলি যে আমরা কারণগুলো পাই, কিডনি জনিত কারণে আমরা কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশন পাই। এছাড়া আমরা এন্ডোক্রাইন কজের মধ্যে আমরা আমাদের দেশে সবচেয়ে যেটি বেশি পাই সেটি হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার। আমাদের দেশে অনেক মানুষ কিন্তু থাইরয়েড ডিসঅর্ডারে ভুগছেন, যেমন হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম। এছাড়া অনেক এন্ডোক্রাইন ডিজিজ আছে যেগুলো আমার মনে হয় এখানে আলোচনা করে বোঝানো যাবে না। পাশাপাশি রেনাল ডিজিজ একটা ইম্পর্টেন্ট কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন। এবং আরেকটা জিনিস আমরা খুব গুরুত্বের সাথে এখন নিচ্ছি, যেটা হচ্ছে ওবেসিটি বা স্থূলতা, মোটা হয়ে যাওয়া কিন্তু একটা এস্টাবলিশ কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশনের একটা কমনেস্ট কজ হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশনের কমনেস্ট কজ ওবেসিটি। এছাড়া আমাদের দেশে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, যেমন অ্যালকোহল বা মদ্যপান করার কারণে সেকেন্ডারি হাইপারটেনশন হতে পারে। এছাড়া কিছু ড্রাগ আমরা যেগুলো সার্বক্ষণিকভাবে খেয়ে থাকি বিভিন্ন রোগে, এইসব ড্রাগ যদি আপনি নিয়মিত গ্রহণ করেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশন হতে পারে। আমরা পরবর্তীতে কিছু ড্রাগের নাম বলবো, যেসব ড্রাগ আপনি যদি নিয়মিত ভাবে, আমাদের দেশে কিন্তু খুবই ওটিসি ড্রাগ, বা আমাদের দেশে মানুষ কিন্তু সহজেই ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারে। তো আমরা কিন্তু প্রায় সময় পাই যে ফার্মেসি থেকে সে ওষুধ খেয়ে হাইপারটেনশনের রোগী হয়ে গেছে, সে উচ্চ রক্তচাপের রোগী হয়ে গেছে। সো এইসব বিষয়গুলো আমাদের মানুষের মধ্যে জনসচেতনতা খুবই জরুরি, এবং এই জিনিসগুলো, এই যে অনুষ্ঠানটার মাধ্যমে আমরা যদি এই কিছুটা এই মানুষকে যদি অ্যাওয়ারনেস করতে পারি, আমি বলতে পারবো যে এই অনুষ্ঠানের সার্থকতা হবে। এবং আমি যেটা একটু আগে বলছিলাম, এসেনশিয়াল হাইপারটেনশন আসলে ম্যাক্সিমাম কজ জেনেটিক, 60 to 80% কজ জিনগত কারণে হয়, এটার স্পেসিফিক কোনো কারণ পাওয়া যায় না। এবং এই যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেমন আমরা কিন্তু খুব কম বয়সে এসেনশিয়াল হাইপারটেনশন পাই না। আমরা যদি খুব কম বয়সে কোনো হাইপারটেনশন পেশেন্ট পাই, উচ্চ রক্তচাপ পাই, সে মনে করেন আমি 20 বছরের বা 10 বছরের বা 8 বছরের বা আমি 30 বছরে যদি কোনো একটা হাইপারটেনশন পেশেন্ট পাই, তখন আমার মাথায় কিন্তু বা আপনাদের মাথায় রাখতে হবে যে এটা হয়তো এসেনশিয়াল হাইপারটেনশন না, এর পিছনে হয়তো সেকেন্ডারি কজ, কিডনির কারণ বা এন্ডোক্রাইন কজ, অথবা তার ভাস্কুলার কজ, কোরাকটেশন অফ অ্যাওর্টা থেকে শুরু করে অন্য কোনো কজ থাকতে পারে। সো আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। পাশাপাশি আমি একটা জিনিস বলিনি সেকেন্ডারি কজের জন্য, সেটা হচ্ছে প্রেগনেন্সি। যখন আপনি গর্ভাবস্থায় সেকেন্ডারি হাইপারটেনশন কিন্তু খুব বেশি হয়, এবং গর্ভাবস্থায় যে হাইপারটেনশন হয় সেটার কারণে আমাদের দেশে আমাদের মায়েরা কিন্তু অনেক রকম জটিলতায় ভুগেন। সো এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে গর্ভাবস্থা থাকলে সেটা একটা কমনেস্ট কজ অফ সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন, যেটার কারণ খুঁজে পাওয়া যায়। এখন আমি আসতে চাই যে হাইপারটেনশন আসলে কি। আমাকে অনেক সময় পেশেন্টরা বলেন যে উচ্চ রক্তচাপ কি জিনিস, এটা কি। তখন আমরা আসলে খুব সহজভাবে যেটা বলতে চাই যে আমাদের যে পৃথিবীতে যত রকম গাইডলাইন গুলো আছে, এই যে আমি একটু আগে বললাম বিভিন্ন
ইন্টারন্যাশনাল সোসাইটি গুলো এই গাইডলাইন গুলো করে, সেই সোসাইটি গুলো অলমোস্ট একই রকম ভাবে হাইপারটেনশন কি জিনিসটা সেটা বলেছে। সেটা হচ্ছে আমি যদি আমার ব্লাড প্রেশার স্বাভাবিক অবস্থায়, সেটা অফিসে হোক বা ক্লিনিকে হোক, হ্যাঁ, সেখানে যদি আমি কন্টিনিউয়াস যদি আমি আমার ব্লাড প্রেশারটা, যেটা আমরা সবাই এখন অনেকটা জানি, সিস্টোলিক ব্লাড প্রেশার আমি যদি 140-এর চেয়ে বেশি পাই এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আমি যদি 90-এর চেয়ে বেশি পাই, 90-এর চেয়ে বেশি পাই, এটা শুধু একবার পেলে হবে না, যদি আমি রিপিটেড এক্সামিনেশন করি, আমি যদি বারবার যদি মেপে দেখি যে আমার এই ব্লাড প্রেশারটা 140 থেকে 90-এর চেয়ে বেশি আছে এবং তার যদি বয়স যদি 18 বছর হয়, অ্যাডাল্টের কথা বলছি আমরা মূলত এখানে আসলে শিশুদেরকে ধরছি না, আমরা অ্যাডাল্টের কথা বলছি, তাদের বয়স যদি 18-এর চেয়ে বেশি হয়, তখন আমরা বলবো যে আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন। এবং এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে কিন্তু আমরা উচ্চ রক্তচাপ আক্রান্ত মানুষ বলি বা হাইপারটেনশনে আক্রান্ত মানুষ বলে থাকি। সো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, আমি কখনো একবার মেপে দেখলাম আমার প্রেশার 140/80 90-এর চেয়ে বেশি, তাহলে আমি বলে দিব হাইপারটেনশন, এটা না। আমি কিন্তু এটা রিপিটেডলি আমি এক্সামিনেশন করব, আমি মাপবো, মাপার পরে যদি আমার দেখি যে এটা বেশি থাকে, তাহলে আমি হয়তো বলতে পারি যে আপনি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছেন। সো হাইপারটেনশনের একটা ক্লাসিফিকেশন আছে, এটা পৃথিবীর সকল সোসাইটি গুলো এই প্রায় কাছাকাছি এবং অলমোস্ট একই। সো এই ক্লাসিফিকেশনটা আমাদের জানা থাকলে আমার মনে হয় ভালো। যে আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের রুগীরা এসে বলেন যে আমার প্রেশার নাই, আমার তো প্রেশার নাই, আমার প্রেশার কমে গেছে। আমরা যখন মেপে দেখি যে দেখলাম তার প্রেশার 110/70 আছে, তো আসলে আপনাকে মাথায় রাখতে হবে অপটিমাল ব্লাড প্রেশার, যেটা সবচেয়ে আপনার জন্য উপকারী ব্লাড প্রেশার, সেটা হচ্ছে যে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার থাকবে 120-এর নিচে এবং আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার থাকবে 80-র নিচে। সো আমরা 120/80 নিচে যদি আমার থাকে ব্লাড প্রেশার, সেটাকে আমরা বলবো অপটিমাল ব্লাড প্রেশার। তাহলে আমরা কখন নর্মাল ব্লাড প্রেশার বলবো? যখন 120 থেকে 130-এর মধ্যে থাকবে এবং আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যখন 80 থেকে 85-এর মধ্যে থাকবে, তখন আমরা বলবো যে আপনার ব্লাড প্রেশার একদম নর্মাল আছে। সো আমরা কখনোই আমরা বলে দিব না যে আমার ব্লাড প্রেশার নাই, আমার তো লো প্রেশার, হ্যাঁ, আমি অনেক ডিম খেয়েছি, আমাকে অনেক কিছু খেতে বলেছে, আমাকে অনেক ফার্মেসিতে ওষুধ দিয়েছে, তো লো ব্লাড প্রেশার বলে ওইভাবে কিন্তু কোনো টার্ম নাই। আর যেটা আমরা হাই নরমাল বলবো, যে আপনি যখন রিপিটেডলি ব্লাড প্রেশার মাপবেন, আপনি যখন দেখবেন আপনার ব্লাড প্রেশারটা সিস্টোলিক ব্লাড প্রেশার 130 থেকে 139-এর মধ্যে থাকে এবং আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 85 থেকে 89-এর মধ্যে থাকে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ব্লাড প্রেশারটা একটু বাড়তির দিকে। এটাকে আমরা হাই নরমাল ব্লাড প্রেশার বলে থাকি। মানে হচ্ছে আপনি প্রি হাইপারটেনসিভ, মানে আপনি কিন্তু যে কোনো সময় হাইপারটেনশনের মধ্যে ঢুকে যেতে পারেন। সো আপনাকে সেটাও মাথায় রাখতে হবে। সো আপনি যখন দেখবেন আপনার ব্লাড প্রেশারটা 140 থেকে 159-এর মধ্যে থাকে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 90 থেকে 99-এর মধ্যে থাকে, সেটাকে আমরা বলবো, যেটা আমি বললাম ব্লাড প্রেশারের ডেফিনিশন, ব্লাড প্রেশার কাকে বলে, হাই ব্লাড প্রেশার কাকে বলে বা হাইপারটেনশন কাকে বলে আমি একটু আগে বলেছি, তখনই বলতে পারবো যে আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন। যদি রিপিটেডলি আমি দেখি, আপনারা একটু মনে রাখেন, 140 থেকে 140-এর বেশি, 140 থেকে 159 অথবা 90 থেকে 99 যদি থাকে, তাহলে বুঝতে হবে আপনি মাইল্ড হাইপারটেনশন বা একটা গ্রেড 1 হাইপারটেনশনের পেশেন্ট হয়ে গেছেন। সো আমি যদি কখন আমি গ্রেড 2 বলবো, যখন এর চেয়ে বেশি থাকবে, মানে যখন আপনার ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার 160 থেকে 179 থাকবে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 100 থেকে 109 থাকবে, তখন আমি এটাকে বলবো যে আপনি গ্রেড 2 হাইপারটেনশন বা মডারেট হাইপারটেনশনের পেশেন্ট, বা আপনি উচ্চ রক্তচাপের মডারেট স্টেজে আছেন। আর যদি আপনার ব্লাড প্রেশার সবসময় 180-এর চেয়ে বেশি থাকে এবং অথবা 110-এর চেয়ে বেশি থাকে ডায়াস্টোলিক, সিস্টোলিক 180-এর চেয়ে বেশি থাকে এবং ডায়াস্টোলিক 110-এর চেয়ে বেশি থাকে, আমরা এটাকে সিভিয়ার হাইপারটেনশন বা জটিল হাইপারটেনসিভ বা জটিল উচ্চ রক্তচাপ বা গ্রেড 3 হাইপারটেনসিভ পেশেন্ট বলে থাকি। সো আপনাদেরকে এটা, আমার মনে হয় এটা খুব কঠিন কিছু না, এটা চাইলেই মনে রাখা সম্ভব এবং এটার উপর কিন্তু আপনার চিকিৎসা নির্ভর করবে এবং অনেক কমপ্লিকেশন নির্ভর করবে।
এছাড়া কোনো কোনো পেশেন্ট আমরা পাই যাদের দেখা যাচ্ছে যে শুধুমাত্র সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি, কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ঠিক থাকে। আপনারা জানেন যে সিস্টোলিক ব্লাড প্রেশার, আমরা উপরে যে ব্লাড প্রেশারটা থাকে সেটাকে আমরা বলি, আপনারা সবাই এসে বলেন যে আমার উপরে থাকে 120, নিচে থাকে 80। সো উপরের ব্লাড প্রেশারটা দেখা যায় অনেক বেশি থাকে, কিন্তু নিচের ব্লাড প্রেশার সবসময় ঠিক থাকে বা কম থাকে, 90 নিচে থাকে। তখন আমরা সেটাকে বলি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। মানে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশারটা শুধু বেশি, কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ঠিক আছে। সো এটাও কিন্তু আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে, কারণ আইসোলেটেড সিস্টোলিক ব্লাড প্রেশারেরও কার্ডিওভাস্কুলার যে রিস্ক সেটা আছে। সো আপনাকে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন যদি থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন আসি যে নাজমুল, আমি তো বলেই যাচ্ছি। আমাদের কিছু কোশ্চেন ছিল, যে একটা কোশ্চেন করে আসি, জি যদি অনুমতি দেন। হ্যাঁ অবশ্যই। এই যে একটা কোশ্চেন আছে যে আমার আম্মুর প্রেশার আপ ডাউন করে এবং আজকে 2 দিন ধরে শরীর অনেক দুর্বল, প্রচুর ঘামায়, কি করতে পারি? না, আমি তো একটু আগে বলেছি যে প্রেশার আপ ডাউন করা এটা কিন্তু একটা ডায়ানাল ভেরিয়েশন। এটা নরমালি আমাদের প্রেশার আপ ডাউন করবে। আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের ব্লাড প্রেশার সবসময় একই রকম থাকে না। আমাদের রাতে একরকম থাকে, আমাদের সকালে একই রকম থাকে, বিভিন্ন রকম ভেরিয়েশন থাকতে পারে। সো আপনি কিন্তু বলেন নাই যে উনি আগে থেকে হাইপারটেনসিভের পেশেন্ট কিনা। যদি হাইপারটেনসিভের পেশেন্ট হয়ে থাকে, মানে উচ্চ রক্তচাপের আগে থেকে রুগী হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে উনি যে ড্রাগটা নিচ্ছেন সেটা এডিকুয়েটলি হচ্ছে কিনা, তিনি যে ওষুধটা খাচ্ছেন সেটা কি পরিমিত পরিমাণে হচ্ছে কিনা। তার জন্য ওষুধটা বেশি পরিমাণে যদি হয়ে যায়, তাহলে তার ব্লাড প্রেশার কিন্তু ডাউন হতে পারে। আবার যদি তার ব্লাড প্রেশার ওষুধটা যদি পরিমিত পরিমাণে না হয়, সেক্ষেত্রে আপনার মায়ের ব্লাড প্রেশার কিন্তু উঠানামা করতে পারে। সো আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিন। পরামর্শ নিয়ে আপনি যদি তিনি হাইপারটেনসিভ পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই তার ড্রাগটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। পাশাপাশি যদি হাইপারটেনসিভ পেশেন্ট না হয়, সেক্ষেত্রে আমার মনে হয় এরকম আপ ডাউনটা নরমালি হতে পারে। এটা নিয়ে অনেক বেশি টেনশন করার কিছু নেই। জি ধন্যবাদ। পরে একটা কোশ্চেন আছে যে আমার উচ্চ রক্তচাপ আছে, অ্যাডিক্যাপ 520 খাইতেছি, যদি আক্রান্ত হয়ে যায় সে সময় কিভাবে ওষুধ খাবো? কোশ্চেনটা অবশ্য বুঝি নাই। যদি আক্রান্ত হয়ে যায়, আপনি তো অলরেডি এবিকেপ খাচ্ছেন, তার মানে বুঝাই যাচ্ছে আপনি হয়তো মডারেট হাইপারটেনসিভের আক্রান্ত হয়ে আছেন, হাইপারটেনশনে। আপনার উচ্চ রক্তচাপের পেশেন্ট। যদি উচ্চ রক্তচাপের পেশেন্ট না হন, সেক্ষেত্রে আপনাকে কম্বিনেশন ডোজ, এখানে একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে অ্যামলোডিপিন, যেটা 5 মিলিগ্রাম। পাশাপাশি এখানে অলমিসার্টান আছে, যেটা এআরবি, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, অলমিসার্টান। সো আপনি দুটা প্রেশার ওষুধ কিন্তু খাচ্ছেন। সো আপনি উচ্চ রক্তচাপে অবশ্যই ভুগছেন, এটা বোঝাই যাচ্ছে। সো আক্রান্ত হয়ে যান মানে কি, আপনি বুঝাতে চাচ্ছেন যে উচ্চ রক্তচাপ জনিত কমপ্লিকেশন, মানে আপনি যদি স্ট্রোক হয়, আপনি যদি কোনো করোনারি আর্টারি ডিজিজ, যেটা হার্ট ডিজিজ আমরা বলে থাকি, এছাড়া যদি কোনো অন্যান্য যে জিনিসগুলো আমরা একটু পর বলবো, আমার মনে হয় আপনি আপনি যদি আমাদের সাথে থাকেন, তাহলে আপনি একটু পর বুঝতে পারবেন যে আপনি আক্রান্ত হয়ে গেলে কি করতে পারবেন। জি পরবর্তী কোশ্চেন, যে উচ্চ রক্তচাপ একবার হলে সারা জীবন কি ওষুধ খেয়ে যেতে হবে, না প্রতিকারের উপায় আছে? হ্যাঁ, আপনি এটা খুব ভালো কোশ্চেন করেছে। উচ্চ রক্তচাপ সাধারণত, যেটা এসেনশিয়াল হাইপারটেনশন আমরা বলে থাকি, আমি একটু আগে বললাম যে আমাদের 95% হাইপারটেনশনের কারণ কিন্তু আমরা খুঁজে পাই না এসেনশিয়াল হাইপারটেনশন। সাধারণত এসেনশিয়াল হাইপারটেনশন যদি হয়ে যায়, সেক্ষেত্রে সাধারণত সারা জীবনই ওষুধ খেতে হয়। কিন্তু সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন, আমি যেটা বললাম, আপনি যদি থাইরয়েড জনিত সমস্যা থাকে বা কিডনি জনিত সমস্যা, সেই সমস্যাটা যদি আপনি ভালোভাবে চিকিৎসা করতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় হাইপারটেনশনের চিকিৎসা কন্টিনিউ করার প্রয়োজন পড়ে না। এছাড়াও কিছু ক্ষেত্রে এসেনশিয়াল হাইপারটেনশনে কিছু ট্রানজিয়েন্ট কজ আছে, যে কজগুলো যদি আমরা রিমুভ করতে পারি, যেমন আপনি কোনো স্ট্রেসে আছেন, আপনি কোনো সাইকিয়াট্রিক ইলনেসে আছেন, ক্রনিক ডিপ্রেশনে আছেন, সেই কারণে আপনার প্রেশার অনেক বেড়েছে, সেক্ষেত্রে আমরা যদি সেটা রিমুভ করতে পারি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় উচ্চ রক্তচাপের ওষুধ সারা জীবন খেতে হয় না। হ্যাঁ, প্রতিকারের অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আমরা একটু পরে ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব। আর একটা খুব সুন্দর কোশ্চেন আছে, যেটা আমরা প্রায় পাই, যে হাই প্রেশারের তেঁতুল গুলা পানি খায় অনেকে, এটা কতটুকু যৌক্তিক? দেখেন, তেঁতুল গুলানো পানি খাওয়া হাই প্রেশারে যৌক্তিক, আমরা এই ধরনের কোনো ডাটা বা কোনো পাবলিকেশন আমরা পাইনি যে তেঁতুল খেলে হাইপারটেনশন কমবে।
বরং তেঁতুল কিন্তু খাওয়ার জন্য সল্ট দিতে হয়, লবণ দিতে হয়। আমাকে অনেক, যেমন আপনি যে কোশ্চেন করেছেন, আমাকে এটা আমি প্রতিদিনই শুনি যে আমার প্রেশার বেড়ে গেছে, আমি 2 গ্লাস তেঁতুল খাওয়াই দিছি, তেঁতুলের জুস খাওয়াই দিছি। তখন আমি জিজ্ঞেস করি তেঁতুলের জুসটা কি দিয়ে খাওয়াইছেন, তো বললো যে 2 গ্লাসের মধ্যে 1 চামচ করে লবণ দিছে, তেঁতুলের 2 গ্লাসের মধ্যে 1 চামচ করে লবণ দিছে। সো আলটিমেটলি কিন্তু আপনি প্রেশার তো কমলোই না, বরং আপনি কিন্তু খারাপ করলেন। তেঁতুল এমনিতে একটি ভালো ফল, কারণ তেঁতুলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, কিন্তু তেঁতুল ব্লাড প্রেশার কমায় এই ধরনের কোনো বৈজ্ঞানিক পাবলিকেশন বা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা পাইনি। বরং তেঁতুল যেহেতু এমনি এমনি খাওয়া যায় না, সাথে লবণ দেয়া লাগে, লবণ যদি দেন সেক্ষেত্রে হাইপার টেনশন বাড়াবে এবং সেটা ক্ষতি করবে। আমরা একটু পর এই বিষয়টা নিয়ে আরো ডিটেলস আলাপ করব। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে যে লো প্রেশার হলে তার জন্য কি কোনো চিকিৎসা করা আছে? লো প্রেশার, দেখেন, লো প্রেশার এই টার্মটাই কিন্তু ঠিক না। লো প্রেশার বলে কোনো শব্দই আসলে নাই। আমি একটু আগে বলেছিলাম অপটিমাল ব্লাড প্রেশার হচ্ছে আপনার যদি 120-এর নিচে থাকে বা 80 থাকে, এটাই কিন্তু আপনার জন্য ভালো। আমরা বলে থাকি কারো ব্লাড প্রেশার যদি 110 থেকে 120-এর মধ্যে থাকে এবং কারো যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 70 থেকে 80-এর মধ্যে থাকে, এটা কিন্তু আপনার জন্য ভালো প্রেশার। সো লো প্রেশার বলতে আপনি কি বুঝাচ্ছেন এটা বুঝতে পারছি না। লো প্রেশার বলতে হয়তো আপনি বুঝাচ্ছেন হাইপোটেনশন হচ্ছে কিনা, যে তার সিস্টোলিক ব্লাড প্রেশার একদম 80 নিচে চলে যাচ্ছে বা তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 60 নিচে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তার অনেকগুলো হাইপোটেনসিভ শক হওয়ার সিমটম আসতে পারে, তার পোস্টুরাল ড্রপ হতে পারে। সেই সিমটম গুলো যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা লো প্রেশারের চিকিৎসা দিতে পারি। তবে স্পেসিফিক লো প্রেশারের চিকিৎসা সেইভাবে নেই। আপনি রেস্টে থাকবেন, প্লাস আপনি নর্মাল ডায়েটে থাকলে আপনার প্রেশার ঠিক হয়ে যাওয়ারই কথা। তবে লো প্রেশার আপনারা এটা থেকে বের হয়ে আসেন, লো প্রেশার বলে আসলে তেমন কোনো শব্দ নেই। একটা ইমার্জেন্সি কোশ্চেন আছে যে আমার খালুর মাত্র দেখলাম প্রেশার 200/120, শ্বাসকষ্ট হচ্ছে, কি করব এখন? জি, আপনি খুব ভালো কোশ্চেন করেছেন। আপনার বোঝা যাচ্ছে প্রেশার 200/120, এটাকে আমরা যখন ব্লাড প্রেশার 180 এবং 110-এর বেশি হয়ে যায়, আমরা একটু আগে বলেছি এটা সিভিয়ার হাইপারটেনশন, কিন্তু আপনি যেটা বলছেন 200/120, তার মানে আমরা এটাকে বলতে থাকি হাইপারটেনসিভ আর্জেন্সি বলি। আপনার খালুর যেহেতু হাইপারটেনসিভ আর্জেন্সি হয়ে গেছে, তার কিন্তু যে কোনো সময় হাইপারটেনসিভ ইমার্জেন্সি হয়ে যেতে পারে। হাইপারটেনসিভ আর্জেন্সির সাথে হাইপারটেনসিভ ইমার্জেন্সি আমরা তখন বলবো যখন তার কোনো অর্গান ড্যামেজ হবে। তার যদি যে কোনো সময় যদি একটা স্ট্রোক হয়ে যায়, তার যদি রেনাল ফেলিউর হয়ে যায়, তার যদি রাপচার হয়ে যায়, অ্যাওর্টা রাপচার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু হাইপারটেনসিভ ইমার্জেন্সি হয়ে যাবে এবং আপনার খালুর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এবং আপনি যেহেতু বলছেন শ্বাসকষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে ওনার লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হয়তো হচ্ছে। আপনি শ্বাসকষ্ট, এত ব্লাড প্রেশারের সাথে যদি শ্বাসকষ্ট হয়, আমরা বলতে পারি যে আপনার খালুর হার্ট ফেলিউরের দিকে যাচ্ছে, এটাকে আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর বলি। এটা অবশ্যই একটা ইমার্জেন্সি কন্ডিশন, আপনি এখনই তার চিকিৎসা প্রয়োজন। আপনি তাকে নিকটবর্তী হাসপাতালে ইমার্জেন্সিতে এখনই নিয়ে যান। না নিয়ে গেলে তার কিন্তু ইমার্জেন্সি জনিত হার্ট ফেলিউর থেকে শুরু করে অন্য যে কোনো খারাপ স্ট্রোক, হ্যামোরেজিক স্ট্রোক এবং যে কোনো ধরনের খারাপ কিছু হতে পারে। সো দ্রুত আপনি তাকে হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিন, এখানে পরামর্শ দেওয়া যাবে না। ধন্যবাদ। আমার প্রেশার 140/90 থাকে, লোসারটিন 50 খাচ্ছি, আমার করণীয় কি? জি, আপনি লোসার্টিল 50 খাচ্ছেন, তারপরেও আপনার ব্লাড প্রেশার 140/90, তার মানে এটা মোটামুটি কন্ট্রোলে আছে। আপনার পাশাপাশি আপনি ডায়েটারি অ্যাডভাইস গুলো আমি একটু পরে যে আপনার খাদ্যাভ্যাসের ব্যাপারগুলো বলবো, সেগুলো যদি আপনি খুব বেশি ফলো করেন, পাশাপাশি আপনি অ্যাংজাইটি থেকে দূরে থাকেন এবং অন্যান্য বিষয়গুলো আমরা একটু পরে বলবো, ওগুলো যদি আপনি মেনে চলেন, আমার মনে হয় লোসার্টিল 50 দিয়েই আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে। তারপরও যদি কন্ট্রোল না হয়, আপনি যে বিষয়গুলো বলবো এগুলো মানার পর, সেক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে আপনার ব্লাড প্রেশার মোটামুটি কন্ট্রোলে আছে ধরে নিতে পারি। আপনি বয়স বলেননি, কারণ অপটিমাল ব্লাড প্রেশার কন্ট্রোল আছে কিনা এটা আমরা বয়স দিয়ে বুঝতে পারি। আপনার বয়স যদি কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার অপটিমাল ব্লাড প্রেশার এটা এর থেকে আরেকটু কমাতে হবে। আর যদি বয়স অনেক বেশি হয়ে থাকে, যদি 60-65 এর বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে 140/90 ব্লাড প্রেশার ঠিকই আছে। আরো কিছু কোশ্চেন আছে, আমরা পরে যাই, আমরা আলোচনায় চলে যাওয়া ভালো। জি, আমরা একটু আগে যেটা বলতেছিলাম,
যে হাইপারটেনশনের কিছু জিনিস আমরা অলরেডি শেষ করেছি। এখন আমরা বলবো যে হাইপারটেনশন আমরা কখন বলবো, কিভাবে ডায়াগনোসিস করব, আমরা কিভাবে ডায়াগনোসিস করে বলতে পারবো যে আমার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হয়ে গেছে। আমরা যেটা নর্মালি আমরা যেটা করি, ইনিশিয়ালি আমরা ব্লাড প্রেশার মেজারমেন্ট করি, এবং এই ব্লাড প্রেশার মেজারমেন্টটা কিন্তু আমরা প্রথমে বোথ আর্মে করি, দুই হাতেই আমরা ব্লাড প্রেশার দেখি। আমরা ব্লাড প্রেশার মেপে যখন বেশি দেখি, আমরা সাধারণত এক হাতেই মাপি না, আমরা পাশাপাশি বোথ আর্মে আমরা মেপে দেখি যে তার ব্লাড প্রেশারটা বেশি কিনা। এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা হোম ব্লাড প্রেশার, যেটা এখানে অনেকগুলো বিষয় আমার মনে হয় এখানে ডিটেলস বলা যাবে না, যেটা অফিস ব্লাড প্রেশার মেজারমেন্ট, হোম ব্লাড প্রেশার মনিটরিং, আমরা যেটা বলবো ক্লিনিক ব্লাড প্রেশার মনিটরিং, আমরা যেখানে এখানে যেটা বলতে চাচ্ছি অফিস ব্লাড প্রেশার মনিটরিং অথবা ক্লিনিক, যে আপনার ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বোথ আর্মে আপনার ব্লাড প্রেশার বেশি পান, সেক্ষেত্রে আমরা কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আপনার হাইপারটেনসিভের রুগী আপনি কিন্তু হয়ে যাচ্ছেন। এবং কোন কোন ক্ষেত্রে আমরা কিন্তু দাঁড়িয়ে বা স্ট্যান্ডিং ব্লাড প্রেশার মনিটরিং করে থাকি। যেমন যদি ডায়াবেটিস পেশেন্ট হয়, ডায়াবেটিস পেশেন্টদের পোস্টারাল ড্রপ থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় তাকে স্ট্যান্ডিং ব্লাড প্রেশার আমরা নেই। এবং যাদের পোস্টারাল হাইপোটেনশনের সিমটম গুলো আছে, সেই ক্ষেত্রে আমরা অনেক, বিশেষ করে এলডারলি পেশেন্টও যদি অনেক সময় আসে, আমরা তার সিটিং পজিশনে ব্লাড প্রেশার মনিটরিং করি, মেপে দেখি, পাশাপাশি দাঁড়িয়ে ব্লাড প্রেশার আমরা মনিটরিং করে দেখি। এছাড়া আপনাকে যেটা মনে রাখতে হবে, যদি আপনি হোম ব্লাড প্রেশার বা বাড়িতে যদি আপনি ব্লাড প্রেশার মনিটরিং করে থাকেন, আমাদের দেশে আমার মনে হয় এখন অনেকের বাসাতেই ব্লাড প্রেশার মনিটরিং এর মেশিন আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে অটোমেটিক মেশিন আছে। আমি যদি ভুল বলে না থাকি, অটোমেটিক মেশিন দিয়ে ব্লাড প্রেশার মনিটরিং অনেকে করে থাকে। অটোমেটিক মেশিন দিয়ে যদি আপনি ব্লাড প্রেশার মনিটরিং করেন, সেক্ষেত্রে আপনাকে অনেক বেশিবার মেপে দেখতে হবে যে ব্লাড প্রেশার বেশি আসে কিনা। যদি আপনি মাল্টিপল ব্লাড প্রেশার মনিটরিং করে অনেকবার আপনি ব্লাড প্রেশার মেপে দেখেন যে আপনার ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এটা দিয়ে স্ট্যান্ডার্ডাইজড আমরা বলি না, এটা দিয়ে আমরা একদমই ডিক্লেয়ার করি না যে আপনি হাইপারটেনসিভ হয়ে গেছেন। আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন, চিকিৎসক আবার ব্লাড প্রেশার মেপে দেখবেন কনভেনশনাল ওয়েতে, যেটা আমরা ক্লিনিক ব্লাড প্রেশার মেজারমেন্ট বলি। চিকিৎসক যদি তখন মনে করেন যে না আপনি ব্লাড প্রেশার হাইপারটেনশনের রোগী হয়ে গেছেন, সেক্ষেত্রে উনি আপনাকে সেই অনুযায়ী চিকিৎসা প্রদান করবেন। এখন আরেকটা জিনিস আমরা বলতে পারি, কারো কারো কিন্তু অনেক পেশেন্টরা আমাদের কাছে আসেন যে স্যার আমার তো ব্লাড প্রেশার বাসাতে ঠিকই থাকে, কিন্তু আপনার কাছে আসার পর আমার ব্লাড প্রেশার বেড়ে যায়। আপনার কাছে যখন আমি আসি, যেমন আমি যখন ব্লাড প্রেশার মেপে দেখলাম, আমি দেখলাম তার ব্লাড প্রেশার বেশি, তার সিস্টোলিক ব্লাড প্রেশার 150, তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 95 বা 100 আছে, কিন্তু সে আমাকে বলে যে আমি যখন বাসাতে আমার মেশিন দিয়ে বারবার ব্লাড প্রেশার মাপি, তখন আমি দেখি যে আমার ব্লাড প্রেশার ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা একটা টার্মে, আমরা মেডিকেল টার্মে বলি হোয়াইট কোট হাইপারটেনশন, যে আপনি ডাক্তার দেখে আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে, ডাক্তার দেখে আপনি ভয় পেয়েছেন বা আপনি খুব স্ট্রেসে পড়েছেন, এই জন্য আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে। তবে হোয়াইট কোট হাইপারটেনশন এটার কিন্তু ক্ষতিকর দিক কিছু আছে, তবে অনেক বেশি ক্ষতিকর দিক নাই। হোয়াইট কোট হাইপারটেনশন গুলো আমরা যাদের হোয়াইট কোট হাইপারটেনশন থাকে, তাদেরকে আমি বলি যে ইন্টারমিডিয়েট রিস্ক থাকে তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের, স্ট্রোক বা করোনারি হার্ট ডিজিজ, হার্টের ডিজিজ হওয়ার সম্ভাবনা কিছুটা থাকে। সো হোয়াইট কোট হাইপারটেনশন থাকলেও আমরা কিছু চিকিৎসা কিন্তু তাদেরকে দিব, যেন তার হোয়াইট কোট হাইপারটেনশন না থাকে। এবং দেখা যায় কি যে হোয়াইট কোট হাইপারটেনশন যাদের থাকে, কিছুদিন পর তাদের এমনিতেই প্রেশার বেড়ে যায়, হাইপারটেনশন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কিছু প্রিকশন নিয়ে আমরা চেষ্টা করি তার ব্লাড প্রেশারটাকে নরমালে নিয়ে আসতে। এখন আরেকটা জিনিস আপনাকে আমরা বলি যে অটোমেটিক যে ব্লাড প্রেশার মেশিন দিয়ে আপনারা ব্লাড প্রেশার মেপে থাকেন, ম্যাক্সিমাম বাসার মধ্যে অটোমেটিক ব্লাড প্রেশার মেশিন আছে, আসলে এটা খুব রিলায়েবল না। এবং যে ব্লাড প্রেশার মেশিন গুলো আছে, এগুলো যে সিস্টেমে ইউজ করতে হয়, আমাদের সিস্টেম ইউজ করার সিস্টেম কিন্তু ঠিক নাই। সো আমরা নর্মালি যে স্টিগমোম্যানোমিটার দিয়ে, যে নর্মাল যে কনভেনশনাল ব্লাড প্রেশার মেশিন দিয়ে এবং স্টেথোস্কোপ দিয়ে ব্লাড প্রেশার মেজার করি, দিস ইজ আইডিয়াল। এটা কিন্তু আইডিয়াল, আপনি এটা দিয়ে চেষ্টা করবেন ব্লাড প্রেশার মেজার করতে। এবং আপনি এমন একটা অ্যাডাল্ট একটা ব্লাড প্রেশার নেবেন যেটা ওয়েল ফিট হবে। এখানে আপনার যেমন মনে করেন একটা বাচ্চাদের, আপনি যদি এখানে যদি ওয়েল ফিট না হয় এবং এটা প্রপারলি যদি ফিট না হয়, তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশারের যে মেজারমেন্ট এটা ভুল হবে। এবং আপনি এখানে যদি কোনো টাইট ক্লথ থাকে, আপনি চেষ্টা করবেন হাতের মধ্য থেকে এখানে কোনো কাপড় থাকবে না, খালি যেন স্কিন থাকে, স্কিনের মধ্যে আপনি এটাকে টাইট দেওয়ার চেষ্টা করবেন। এখানে যেন কোনো টাইট ক্লথ
বা অনেক মোটা কাপড় না থাকে, এবং প্রেফারেবলি আপনি বসে ব্লাড প্রেশার মেজার করবেন। সিটিং ব্লাড প্রেশারটা একটু বেশি রিলায়েবল। আমরা যে শুয়ে আমরা বা শোয়ানোর পরে আমরা যে ব্লাড প্রেশার মেজার করি, সেটার চেয়ে আপনি বসে যদি ব্লাড প্রেশার মেজার করেন সেটা সবচেয়ে বেশি রিলায়েবল। এবং আপনি এই যেখানে আপনি কাফটা লাগাবেন এটা যেন হার্টের লেভেলে হয়। আমি এই কাফটা এমন ভাবে লাগাবো দ্য সাপোর্ট এই আর্মটা এট দ্য লেভেল অফ হার্টে থাকবে, এবং সেক্ষেত্রে আমরা ব্লাড প্রেশারের মেজারমেন্টটা আমরা যে ব্লাড প্রেশার যে মেজার করতে পারবো সেটা আইডিয়ালি ভালো হবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট সাইজের ব্লাড প্রেশার মেজার করতে হবে, এবং আপনি ভালোভাবে শিখতে হবে। ব্লাড প্রেশার মাপা এটাও কিন্তু সহজ বিষয় না। আমরা অনেক সময় দেখি যে, তবে আমার মনে হয় আমরা যদি একটু চেষ্টা করি, যারা একটু পড়াশোনা শিক্ষিত আছেন, এবং আমরা যদি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, এবং ইউটিউবে অনেক ভিডিও আছে, আমরা যদি এগুলো দেখি, এবং পাশাপাশি আমরা যদি কখনো সুযোগ হয় ডাক্তারের কাছে গিয়ে যদি আমরা পরামর্শ নিতে পারি, বা যদি সুযোগ থাকে তাদের কাছ থেকে শিখার, আমরা ব্লাড প্রেশার মেজারমেন্টটা ভালোভাবে শিখবো। আমরা অনেকেই ভুলভাবে ব্লাড প্রেশার মাপি। সো এই জন্য আপনি যদি বাসাতে ব্লাড প্রেশার মনিটরিং করতে চান, অটোমেটিক ব্লাড প্রেশার মেশিন ছাড়া নরমালি আমরা যেগুলো দিয়ে ব্লাড প্রেশার মেজার করে থাকি, এটা আপনাকে ভালোভাবে শিখে নিতে হবে। এখন আমি যেটা বলতে চাই, আমাদের ক্ষেত্রে অনেক রোগীরা এসে বলেন যে আমার তো ব্লাড প্রেশার, আমার তো হাই প্রেশার, কিন্তু আমি কি লক্ষণ দেখে বুঝবো যে আমার ব্লাড প্রেশার, আমার হাই প্রেশার, আমার ব্লাড প্রেশার বেশি, বা আমি হাইপার টেনশনের পেশেন্ট, বা আমি উচ্চ রক্তচাপের পেশেন্ট, আমি কি দেখে বুঝবো? আসলে উচ্চ রক্তচাপের পেশেন্টের ম্যাক্সিমাম মাইল্ড টু মডারেট হাইপারটেনসিভ পেশেন্টের, উচ্চ রক্তচাপ পেশেন্টের কিন্তু কোনো সিমটম থাকে না, কোনো ধরনের লক্ষণ থাকে না। অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন যে আমার ঘাড় ব্যথা করছে, আমার মাথা ব্যথা করছে, বা আমার বিভিন্ন রকম আনএক্সপ্লেইন সিমটমস আমাদেরকে বলেন, কিন্তু আমরা এগুলো দেখে বুঝতে পারি না যে ওনার আসলে হাইপারটেনসিভ পেশেন্ট কিনা। সো স্পেসিফিক যে সিমটম যদি থাকে, এগুলো কিন্তু সাজেস্ট করে যে আপনার সিভিয়ার হাইপারটেনশনের পেশেন্ট হচ্ছেন। যেমন সেকেন্ডারি হাইপারটেনশন যদি থাকে, যেমন কিডনি ডিজিজ, থাইরয়েড ডিজিজ, বা অন্যান্য ডিজিজে যদি আপনার হাইপারটেনশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার লক্ষণ থাকতে পারে। কিন্তু এসেনশিয়াল হাইপারটেনশন যেমন স্টেজ 1, স্টেজ 2 তে, ইভেন স্টেজ 3 তেও অনেক সময় পেশেন্ট আসে যাদের কোনো রকম লক্ষণ থাকে না। মোস্ট অফ দ্য পেশেন্টই অ্যাসিমটোমেটিক বা কোনো লক্ষণ ছাড়াই আমাদের কাছে আসেন, এবং আমরা যখন তার মেজার করি, আমরা যখন তাকে ফলো আপ করি, আমরা দেখি যে সে উচ্চ রক্তচাপে ভুগছেন। অনেক সময় এই যে পেশেন্টের অ্যাসিমটোমেটিক থাকে, তার যে কোনো লক্ষণ থাকে না, এই জন্য আমরা অনেক পেশেন্টকে পাই যারা হাইপারটেনশন জনিত জটিলতা নিয়ে আমাদের কাছে প্রথমেই আসে। দেখা গেল কি সে আগে জানেই না তার প্রেশার আছে, কিন্তু সে এমন এক সময় ডাক্তারের কাছে আসলো, আমরা দেখলাম তার হাইপারটেনশন জনিত হার্ট ডিজিজ হয়ে গেছে, তার হাইপারটেনশন জনিত কিডনি ডিজিজ হয়ে গেছে, তার হাইপারটেনশন জনিত চোখের ডিজিজ হয়ে গেছে, তার হাইপারটেনশন রেটিনোপ্যাথি হয়ে গেছে, কিন্তু সে জানেই না যে সে উচ্চ রক্তচাপের পেশেন্ট। সো আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটা যাদের বয়স 40-এর বেশি তারা নিয়মিত চিকিৎসকের পরামর্শে থাকবেন, বিশেষ করে যাদের ফ্যামিলিতে হাইপারটেনসিভ পেশেন্ট আছে। যেমন মনে করেন আমার বাবা মা হাইপারটেনসিভ পেশেন্ট, আমার চাচা হাইপারটেনসিভ পেশেন্ট, বা আমার বাবা মার মধ্যে হাইপারটেনসিভ কমপ্লিকেশন ছিল, করোনারি হার্ট ডিজিজ ছিল, বা আমার বাবা মা কারো স্ট্রোক ছিল, বা আমার বাবা মার কারো কিডনি রোগ ছিল, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার হাইপারটেনসিভ ডিজিজ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এরকম যদি আপনার ফ্যামিলিতে থেকে থাকে, 40-এর বেশি বয়স হয়ে থাকে, অবশ্যই আপনি রেগুলার চিকিৎসকের পরামর্শে থাকবেন, যেন আপনি আর্লি হাইপারটেনশনটা ডায়াগনোসিস করা যায়। খুব দ্রুত আপনার উচ্চ রক্তচাপটা ডায়াগনোসিস করা গেলে আপনার উচ্চ রক্তচাপ জনিত যে কমপ্লিকেশন গুলো, যে জটিলতাগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু আপনি ইজিলি প্রিভেন্ট করতে পারবেন। এগুলো আপনি উচ্চ রক্তচাপ জনিত যেসব কমপ্লিকেশন গুলো থেকে আপনি বেঁচে যেতে পারবেন। সো আমরা যেটা নরমালি করি, আমরা প্রথমে যখন হাইপারটেনসিভ পেশেন্ট আসে, আমরা আগে প্রথমে কনফার্ম হই যে উনি কি ট্রুলি হাইপারটেনসিভ পেশেন্ট কিনা, উনি কি সত্যিকার অর্থেই উচ্চ রক্তচাপে ভুগছেন কিনা। সেটা কনফার্ম হওয়ার পরে আমরা স্টেজিংটা করি, যে উনি কি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 আছে, বা তার ডিউরেশন অফ হাইপারটেনশনটা কতদিন, তার কতদিন ধরে উনি এই উচ্চ রক্তচাপে ভুগছেন, এবং তার প্রিভিয়াসলি তার ব্লাড প্রেশারটা কেমন ছিল, সেই রেকর্ডটা যদি আমাদের কাছে থাকে সেটা আমরা খোঁজার চেষ্টা করি। এবং উনি যদি কোনো ওষুধ নিয়ে থাকেন, যদি উচ্চ রক্তচাপের জন্য কোনো ওষুধ গ্রহণ করে থাকেন, সেটার হিস্ট্রিটা আমরা ভালোভাবে নেই, অথবা প্রিভিয়াসলি যদি উনি কোনো উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে থাকেন, সেটা আমাদেরকে দেখতে হয়। পাশাপাশি আমরা
তার যে উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়ার কারণে তার কোনো টলারেন্সটা কেমন, সে উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে ভালো আছে কিনা, তার ব্লাড প্রেশার কন্ট্রোল আছে কিনা। সে উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে তার ব্লাড প্রেশার কন্ট্রোল না থাকলে সেক্ষেত্রে আমরা আরো ব্যবস্থা নিব, অথবা উচ্চ রক্তচাপের ওষুধজনিত অনেক সাইড এফেক্ট হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে মাথায় রাখবো। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা মাথায় রাখতে হয়, যদি পেশেন্ট যদি ইয়াঙ্গার গ্রুপ হয়, বয়স কম হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার কোনো সেকেন্ডারি হাইপারটেনশন আছে কিনা, যে কোনো আপনার বডির কোনো অর্গানের কারণে, স্পেসিফিক কোনো কারণে আপনার উচ্চ রক্তচাপ হচ্ছে কিনা, পার্টিকুলারলি থাইরয়েড ডিজিজ, এন্ডোক্রাইন ডিজিজ, তারপরে যেটা একটু আগে বললাম কিডনি ডিজিজ, কিছু হার্টের ডিজিজ আছে, ওবেসিটি, আপনার বিএমআই কেমন, আপনার ওজন কেমন, উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কিনা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং ওবেসিটি বা স্থূলতা বা অতি ওজন, এটা কিন্তু একটা ইমার্জিং কজ অফ হাইপারটেনশন। আমাদের দেশে অনেক বেশি সংখ্যক ওবেসিটি বাড়ছে, এবং এই জন্য এটা একটা কমনেস্ট কজ অফ হাইপারটেনশন ইন আওয়ার লোকালিটি, ইন আওয়ার পপুলেশন। সো সেই জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে। পাশাপাশি আমরা যেটা দেখি যে আপনার হাইপারটেনশনের পাশাপাশি আপনার অন্য কোনো ডিজিজ আছে কিনা, যেমন হার্ট ডিজিজ আছে কিনা, আপনার কোনো সেরিব্রোভাস্কুলার ডিজিজ আছে কিনা, এর আগে আপনার স্ট্রোক হয়েছিল কিনা, আপনার ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এগুলো হিস্ট্রি আছে কিনা, আপনার কোনো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, যেগুলো আপনার ধমনির ডিজিজ, হ্যাঁ, যেগুলো পায়ে হতে পারে, হাতে হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের কারণে যেসব সিমটম গুলো হয়, ক্লডিকেশন পেইন হয়, যেমন হাঁটাহাঁটি করলে আপনার পায়ে ব্যথা হয়, এগুলো আমরা কিছু সিমটম আছে। অনেক সময় আবার এগুলোর সাথে আমরা মাসকুলোস্কেলেটাল ডিজিজ মিলায় ফেলি। সো ইট শুড বি এটা আমাদেরকে খুব ভালোভাবে ক্লিনলি দেখতে হবে যে এটা কি মাসকুলোস্কেলেটাল ডিজিজের কারণে হচ্ছে নাকি এটা ক্লডিকেশন পেইন। এটা কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা চিকিৎসকরা এটা মিস করে ফেলি, যে ক্লডিকেশন পেইনকে আমরা অনেক সময় মাসকুলোস্কেলেটাল ডিজিজ বা হাড়ের ব্যথা বা মাংসের ব্যথা বা রগের ব্যথা বলে আমরা উড়িয়ে দিই। অনেক সময় এটার কারণে অনেক মারাত্মক কমপ্লিকেশন বা জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি আরেকটা কমনেস্ট কজ যেটা আমাদের দেশে অনেক বেশি আমরা ইদানিং পাচ্ছি, ডিসলিপিডেমিয়া, মানে আমাদের যে কোলেস্টেরল বেশি বা আমাদের লিপিড জনিত যে সব জটিলতা, কোলেস্টেরল বেশি থাকে, টিজি বেশি থাকে, আমাদের যে ব্যাড কোলেস্টেরল গুলো আছে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, এলডিএল, এই বিষয়গুলো অনেক বেশি থাকে। এবং যে গুড কোলেস্টেরল যেটা আমরা বলি এইচডিএল, গুড কোলেস্টেরল, দেখা যায় কি আমাদের গুড কোলেস্টেরলটা কম, কিন্তু আমাদের ব্যাড কোলেস্টেরল, যেটা আমাদের খারাপ কোলেস্টেরল, যেটা আমাদের ডিজিজ তৈরি করে, সেই কোলেস্টেরল গুলো আমাদের দেখা যাচ্ছে বেশি থাকে, আর গুড কোলেস্টেরলটা আমাদের কম থাকে। আমরা প্রায় সময় এই ধরনের পেশেন্ট পাই যে এইচডিএল একদমই কম, কিন্তু তার এলডিএল থেকে শুরু করে টিজি এবং অন্যান্য বিষয়গুলো অনেক অনেক বেশি চলে আসে। এছাড়া আপনি যদি কোনো হাইপারটেনসিভ পেশেন্ট হয়ে থাকেন, পাশাপাশি আপনার সিমটমের মধ্যে আপনার যদি বুকে ব্যথা থাকে, আপনার যদি কোনো শ্বাসকষ্ট থাকে, অথবা আপনি নর্মাল ওয়ার্ক করতে গেলে শ্বাসকষ্ট হয়, অথবা আপনি যদি স্ট্রেনাস কাজ করতে গেলে, আপনি বেশি দ্রুত কাজ করতে গেলে, সিঁড়ি বাড়তে গেলে, সিঁড়িতে উঠতে গেলে, বা আপনি একটু দ্রুত কাজ করতে গেলে যদি আপনার শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনার হাইপারটেনশনের পাশাপাশি অন্য কোনো ডিজিজ বা হাইপারটেনশন জনিত কমপ্লিকেশন হচ্ছে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনার হেডেক যদি হয়, সিভিয়ার হেডেক হয়, আপনার মনে করেন পায়ে পানি আসে, আমাদের কিন্তু কমনলি আমাদের পেশেন্টরা আসে যে হাইপারটেনশন জটিলতা নিয়ে, যে আমার তো অনেকদিন ধরে হাইপারটেনশন, আমার অনেকদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলাম, এখন আমার পায়ে পানি এসে গেছে, আমি যদি হাঁটতে যাই আমার তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমি আর খুব বেশি হাঁটতে পারি না, আমি বসে যাই। অথবা আমি আগে পারতাম, আমি 1 মাস আগে যখন হাঁটতে পারতাম, 1 মাস আগে আমি অত হাফ কিলোমিটার হাঁটলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, এখন আমি দেখতে পাচ্ছি আমি 100 মিটার বা 200 মিটার হাঁটলেও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তখন আমরা ধরে নেই যে হাইপারটেনশন জনিত তার জটিলতাগুলো তৈরি হয়ে গেছে, তার হার্ট ফেলিউর বা অন্য কোনো ডিজিজ তার হয়ে যাচ্ছে, এবং বলে যে আমার এই গত 2 সপ্তাহ যাবত বা গত 1 মাস যাবত আমার পানি আসে পায়ে, এবং পায়ের পানিটা কমছে না। এছাড়াও আমাদের অনেক সময় হাইপারটেনশন ওষুধ খেয়েও অনেক সময় পানি আসে, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা অন্যান্য অনেক ওষুধে, অ্যানেসাইড বা অনেক রোগীরা অনেক রকম ওষুধ খেয়ে থাকেন, সেই সব ওষুধের কারণেও পায়ে পানি আসতে পারে, সেই জিনিসটা মাথায় রেখে আপনাকে অন্যান্য জিনিসগুলো চিন্তা করতে হবে। সো এটাও আপনাকে অনেক গুরুত্বের সাথে নিতে হবে। এছাড়া ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা যদি নর্মালি হাইপারটেনসিভ পেশেন্ট হয়, নর্মাল একটা হাইপারটেনসিভ পেশেন্ট যে শুধুমাত্র উচ্চ রক্তচাপে ভুগছেন, অন্য কোনো ডিজিজ নাই, সেই ক্ষেত্রে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে ব্লাড প্রেশার বেশি পাওয়া ছাড়া অন্য কোনো সাইন কিন্তু
আমরা খুব একটা পাই না। আমরা দেখা যাচ্ছে কি তার ব্লাড প্রেশারই বেশি পাচ্ছি, হয়তো পালস একটু বেশি পাই বা পালস হাই ভলিউম পাই। এছাড়া আমরা অনেক বেশি কোনো সাইন বা রুগীর শরীরের মধ্যে কোনো একটা কিছু পাই না যেটা দেখে আমি বলতে পারবো যে ওনার প্রেশার বেশি অথবা তার হাইপারটেনশন ছাড়া অন্য কিছু হচ্ছে। হ্যাঁ, হাইপারটেনশন ছাড়া যখন অন্য কিছুর সাথে যুক্ত হয় তখনই মেইনলি আমরা রুগীর শরীরের মধ্যে রুগীর ফিজিক্যাল এক্সামিনেশন করে তার অনেক কিছু পেতে পারি। যেমন তার হার্টের মধ্যে আমরা পেতে পারি তার হার্টের রিদম চেঞ্জ হতে পারে, তার পালস রেট বেশি থাকতে পারে, তার পালস রেট ইরেগুলার থাকতে পারে, তার এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, তার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। যারা দীর্ঘদিন ধরে হাইপারটেনশনে ভুগছেন, যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন, ধীরে ধীরে তার হার্টটা বড় হয়ে যায়, এটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু তার চেস্টের মধ্যে কিছু ফাইন্ডিংস পেতে পারি যেটা দেখে আমরা বুঝতে পারবো যে তার অ্যাপেক্স বিট দেখে, তার ভেনাস পালস দেখে, জুগুলার ভেনাস পালস দেখে, তার এগুলো দেখে আমরা বুঝতে পারি। এবং যাদের উচ্চ রক্তচাপ জনিত হার্ট ফেলিউর হয়ে যায়, যেমন একটু আগে একটা যিনি দর্শক প্রশ্ন করেছেন যার ব্লাড প্রেশার 220/120 এবং শ্বাসকষ্ট হচ্ছে, আপনি এই রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা ফাইন্ডিংস পেতে পারি। আমরা তার লাংসে তার ফুসফুস যদি আমরা পরীক্ষা করে দেখি সেক্ষেত্রে আমরা তার ফুসফুসে বায়োল্যাটারাল ক্রিপিটেশন বা আমরা যেটাকে বলি ফুসফুসে পানি জমেছে এটার আমরা ফিচার পেতে পারি। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে, এইসব যে খারাপ দিকগুলো আপনাকে মাথায় নিয়ে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন গুলো করে থাকি। এছাড়া সিভিয়ার হাইপারটেনশনে আরো অনেক রকম কিছু পাওয়া যায়, এগুলো আমার মনে হয় না এখানে খুব জেনারেলি আলোচনা করার বিষয় আছে। তবে যতটুকু একটু ধারণা পাওয়ার জন্য বা মাথায় রাখার জন্য, যেন আপনারা সহজে এই বিষয়গুলো যখন আপনারা দেখবেন খুব সহজে যেন আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, এই জন্য এগুলো বলা, নয়তো এগুলো না বললেও চলতো। এছাড়া অনেক সময় আমাদের পেশেন্টরা, আমাদের হাইপারটেনশন পেশেন্ট বা উচ্চ রক্তচাপ জনিত পেশেন্টরা আমাদের কাছে আসেন, এসে বলেন যে আমরা কি কি পরীক্ষা করব, অথবা আমার কাছে অনেক সময় এসে দেখলাম যে তার আসলে ব্লাড প্রেশার অনেক বেশি। একজন আসলেন, আজকেই যদি আমি বলি একজন পেশেন্ট আসছেন তার ব্লাড প্রেশার 180/100, তার মানে আমি বুঝতেই পারছি যে তার উচ্চ রক্তচাপ তার আছে, অলমোস্ট সে কিন্তু স্টেজ 3 হাইপারটেনশনে ভুগছে, কিন্তু সে জানে না তার ব্লাড প্রেশার এত বেশি। সে আসছে, তার কাছে জেনারেল ওয়েমিং ভালো লাগে না, তার অন্য সমস্যার জন্য আসছে, কিন্তু আমি দেখলাম তার কিন্তু ব্লাড প্রেশার অনেক বেশি। সেক্ষেত্রে আমরা কিন্তু একটা বেসলাইন ইনভেস্টিগেশন করে থাকি। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে হাইপারটেনশন পেশেন্টের বেসলাইন ইনভেস্টিগেশন কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু করাই লাগবে। এই পরীক্ষা নিরীক্ষা দেওয়া কিন্তু ডাক্তারের অপরাধ না ভাই। আসলে হাইপারটেনশন যখন আমরা পাই বা অনেক ডিজিজে যে আমরা যে পরীক্ষা নিরীক্ষা দেই, এটা রোগীদের ভালোর জন্যই আমরা দেই। অনেক সময় এটা নিয়ে অনেক সময় আপনারা বাজেভাবে দেখেন, বা অবশ্য সত্যতা আছে, কিছু সত্যতা তো আছেই, কিন্তু আমার কাছে মনে হয় বেশিরভাগ চিকিৎসকরাই পরীক্ষা নিরীক্ষা দেওয়ার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে দেন যে এটা রোগীর জন্য প্রয়োজন কিনা। যারা দেন না সেটা তাদের ব্যাপার, কিছু থাকতে পারে। তবে বেশিরভাগ চিকিৎসকই, আমি এটা হলফ করে বলতে পারি যে বেশিরভাগ চিকিৎসকই যেসব পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই আপনাদের ভালোর কথা চিন্তা করে দিয়ে থাকেন। এবং একটা হাইপারটেনসিভ পেশেন্ট বা উচ্চ রক্তচাপের পেশেন্টকে যদি আমি বেসলাইন ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা না করাই, এটা আমার কাছ থেকে, এটা আমি মনে করি চিকিৎসক হিসেবে এটা আমার একটা অপরাধ। কারণ আমি যদি তার বেসলাইন ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা না করাই, তাহলে আমি তার কিভাবে বুঝবো যে তিনি কোন স্টেজে আছেন, অথবা তার হাইপারটেনশন জনিত অন্য কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা, অথবা তার হাইপারটেনশনের কোনো কারণ আছে কিনা। আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে বুঝতে পারবো যে তার এই কারণে তার হয়তো উচ্চ রক্তচাপ হয়েছে। সো দয়া করে আপনারা চিকিৎসকদেরকে হেল্প করবেন। আপনার চিকিৎসকরা যখন বলেন তখন চিকিৎসকদের বলবেন যে না, হ্যাঁ অবশ্যই এই পরীক্ষাগুলো আপনার করা উচিত, এই পরীক্ষাগুলো দরকার বলেই হয়তো চিকিৎসকরা আপনাকে দিয়েছেন, হ্যাঁ, এবং এই পরীক্ষাগুলো করা আপনার জন্য অবশ্যই জরুরি। যেটা আমরা খুব কমনলি করে থাকি, আমরা একটা ইউরিন টেস্ট করে থাকি। ইউরিন টেস্টটা দিয়ে আমরা খুব সিম্পল টেস্ট, বাট এটা দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি। ইউরিনে যদি আমরা সুগার পাই, ইউরিনে যদি আমরা প্রোটিন পাই, তাই না, ইউরিনে যদি আমরা আরবিসি বা ব্লাড পাই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আপনার কিডনি জনিত কারণে হাইপারটেনশন হচ্ছে, অথবা হাইপারটেনশনের কারণে আপনার কিডনির প্রবলেম দেখা দিচ্ছে। সো আপনি কিন্তু এই সিম্পল টেস্টের মাধ্যমে আপনি জিনিসটা বুঝতে পারবেন। সো আপনি যখন চিকিৎসককে এটা দিবেন আপনি এটা দ্রুত করে ফেলবেন। যেটা ইউরিন টেস্ট করতে পারি, ইউরিন টেস্ট করতে পারি, আমরা ব্লাড ইউরিয়া দেখি, আমরা কমনলি যেটা করি একটা ইসিজি করি, ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটা কিন্তু আমাদের করতেই হবে একটা হাইপারটেনসিভ পেশেন্টকে। আমি যদি ইসিজি না করি এটা কিন্তু চিকিৎসক হিসেবে আমার অপরাধ, এবং আপনি যদি না করেন সেটা কিন্তু আপনার জন্য ভুল হবে। সো আপনি অন্তত 6টা টেস্ট
অন্তত 6টা টেস্ট আপনি যখন চিকিৎসক আপনাকে দিবেন অবশ্যই আপনি সেটা করবেন। ইউরিন টেস্ট, ইসিজি টেস্ট, আপনার লিপিড প্রোফাইল, আপনার বডিতে আপনার কোলেস্টেরল গুলো কেমন আছে সেটা আপনাকে দেখতে হবে। পাশাপাশি আপনার ব্লাড গ্লুকোজ কেমন আছে সেটা দেখতে হবে, এবং একটা চেস্ট এক্সরে করতে হবে যে হার্টের কি অবস্থা, হার্টটা কি বড় হয়ে গেছে কিনা, বা হার্টের সাইজ ঠিক আছে কিনা, বা আরো অনেক কিছু আমরা চেস্ট এক্সরে থেকে দেখতে পারি। এছাড়া অবশ্যই যেটা কমনলি আমাদের দেশে থাইরয়েড ডিজিজ অনেক বেশি, আমাদের দেশে হাইপোথাইরয়েডিজম অনেক বেশি, আমরা রেগুলার অনেক হাইপোথাইরয়েডিজম পেশেন্ট পাই। সো আপনি কিন্তু থাইরয়েড ফাংশন টেস্ট অবশ্যই করে ফেলবেন। এছাড়া আরো অনেক রকম ইনভেস্টিগেশন, এডিশনাল ইনভেস্টিগেশন আমরা রোগীদের জন্য করি, এগুলো কিন্তু প্রয়োজনের জন্যই আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনার সেটা চিকিৎসকই বুঝবেন যে কোন দিকে বা কি চিন্তা করে আপনাকে এই পরীক্ষা নিরীক্ষাগুলো দেওয়া হচ্ছে। সো আপনাকে যদি কেউ হাইপারটেনসিভ পেশেন্ট বলে আপনাকে পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকে, আপনি চিকিৎসককে বিশ্বাস করবেন, অবশ্যই চিকিৎসককে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনি চিকিৎসাটা সুন্দরভাবে পাবেন না। হ্যাঁ, আপনি যদি বলে দেন যে না উনি অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়ে দিচ্ছে, আসলে ভাই এটা হয়তো বা কেউ কেউ করতে পারেন, এটা আমি হয়তো একদম অস্বীকার করব না, হয়তো কেউ কেউ করেন, কিন্তু বেশিরভাগ চিকিৎসকই আপনার ভালোর জন্যই আপনার পরীক্ষা নিরীক্ষা গুলো দিয়ে থাকেন, তাই না? আপনার ভালোর জন্য। যেমন আমি যখন কোনো পরীক্ষা নিরীক্ষা দিই আমি চেষ্টা করি আমি রুগীকে ডিসকাউন্ট করে দেওয়ার জন্য, যেন রুগী বলতে না পারে আমি এখান থেকে কমিশন খাই। রুগী যেন বলতে না পারে যে আমি কমিশন খাই, এই জন্য আমি কি করি, আমি চেষ্টা করি রুগীদেরকে ডিসকাউন্ট করে দেওয়ার জন্য। ডিসকাউন্ট করে দিলে হয়তো রুগীরা ভাববে যে না ডাক্তার সাহেব যেহেতু ডিসকাউন্ট করে দিচ্ছেন হয়তো উনি এখান থেকে কমিশন খাওয়ার জন্য টেস্ট করাননি। সো সবসময় খারাপটা চিন্তা না করে আপনারা আমাদেরকে বিশ্বাস করুন। আসলে বিশ্বাস যদি আপনি না করেন তাহলে কিন্তু চিকিৎসাটা আপনার সুন্দর হবে না। কারণ আপনি সবাই কিন্তু খারাপ না, ম্যাক্সিমাম ভালো, কেউ হয়তো খারাপ থাকতে পারে, সেটা সে দায় দায়িত্ব নিবে, আপনারা সেটা নিজেরাই বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আমাদের কাছে কিছু কোশ্চেন আসছিল। জি জি বলেন। কোশ্চেনগুলো কি একটু করব? জি জি হ্যাঁ বলেন। আচ্ছা, যেমন একটা কোশ্চেন আছে, 2 মাস আগে আমার এক সপ্তাহ র্যান্ডমলি রিপিটলি বলছে বিপি মেপে 150/90 পাওয়ার পর থেকে একজন ডাক্তারের পরামর্শে অ্যাঞ্জিলক 50 খাচ্ছি। গত 10 দিন আগেও পরে মেপে পেলাম 125/85, আর পালস 100। পালস বেশি কেন, আর ওষুধ কি কন্টিনিউ করব? এটা আপনি যেটা বলেছেন খুব ভালোই বলেছেন। যেহেতু রিপিটেডলি আপনার বিপি মাপার পরে ব্লাড প্রেশার বেশি পেয়েছে, আপনি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন, অবশ্যই আপনি যখন চিকিৎসকের পরামর্শ নেবেন আপনাকে মনে রাখতে হবে আপনি অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। দেখেন আমাদের দেশে কিন্তু এখন এমবিবিএস চিকিৎসক অনেক বেশি, আমাদের দেশে অনেক ইয়াং এমবিবিএস ডাক্তাররা আছেন, এবং ম্যাক্সিমাম জায়গাতে আমাদের দেশের আনাচে কানাচে কিন্তু এখন এমবিবিএস ডাক্তাররা এসেছে, এবং অনেক বেশি সংখ্যক চিকিৎসক কিন্তু বিসিএস এ জয়েন করেছে। প্রত্যেকটা হাসপাতালে, উপজেলা হাসপাতালে, ইভেন সাব সেন্টার গুলোতে, উপস্বাস্থ্য কেন্দ্র এবং জেলা হাসপাতালগুলোতেও কিন্তু প্রচুর সংখ্যক চিকিৎসক আছেন। এবং আপনারা যখন হাইপারটেনশনের চিকিৎসা নেবেন অবশ্যই একদম রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক কিন্তু অবশ্যই এমবিবিএস হতে হবে। আমাদের অনেক সময় ভুল থাকে, আমরা কিন্তু পাড়ার দোকানদার, ওষুধ দোকানদার, ফার্মেসিওয়ালা তাদেরকেও চিকিৎসক বলে থাকি। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে না, তারা কিন্তু চিকিৎসক না, তারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে, কিন্তু তাদের দ্বারা আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনি যখন কোনো পরামর্শ নেবেন অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন, এমবিবিএস কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন। এবং আপনি যে চিকিৎসা পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে চিকিৎসা ঠিক আছে। এনজিলক 50 খেয়ে আপনার ব্লাড প্রেশার এখন 125/85 হয়ে গেছে, তার মানে আপনি যে অপটিমাল ব্লাড প্রেশার লেভেল সেই লেভেলে আপনি চলে এসেছে। পালস কোনো কারণে বেশি থাকতে পারে, আপনি অবশ্যই এটার জন্য আপনাকে দেখতে হবে যে পালসটা কেন বেশি, আপনি কি অ্যাংজাইটিতে ভুগেন কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা, সেটার জন্য আপনি আবার চিকিৎসকের কাছে যান। এবং আপনার যদি কোনো বেসলাইন ইনভেস্টিগেশন করা না থাকে, আপনার বয়স কত আপনি বলেননি, আপনার বয়স যদি 40 বা তার চেয়ে বেশি হয় বা কমও হয়, অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা করান, কিছু ইনভেস্টিগেশন করান, করে আপনি দেখেন যে আপনার কি জন্য আপনার ব্লাড প্রেশারটা হলো এবং কি জন্য আপনার পালসটা বেশি। যদিও আপনি ওষুধ খেয়ে আপনার ব্লাড প্রেশার কম আছে, তারপরেও আমার মনে হয় আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি দেখেন, বা পরীক্ষা বেসলাইন ইনভেস্টিগেশন আমি একটু আগে যেগুলো বললাম এগুলো করে দেখেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। এবং যদি এডিশনাল কোনো ইনভেস্টিগেশন লাগে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটাও আপনি করে দেখতে পারেন। জি। পরের কোশ্চেন, যে আমার ওয়াইফ অ্যানকর 2.5 খায় কিন্তু প্রেশার এখন মোটামুটি নরমাল থাকে, মাঝে মাঝে বাড়ে, বড়িটা কি কন্টিনিউ করব? ওষুধটা কি কন্টিনিউ করবে?
ওষুধটা কি কন্টিনিউ করবে? হ্যাঁ, অ্যানকর 2.5 এটা বিসোপ্রোলোল গ্রুপের একটা ড্রাগ, বিটা ব্লকার গ্রুপের ড্রাগ। এটা খুবই আমরা মাইল্ড হাইপারটেনশনে ব্যবহার করে থাকি। যেহেতু উনি এটা খেয়ে ভালো আছেন, তার মানে ব্লাড প্রেশার ভালো আছেন, তার মানে বুঝতে হবে যে ওনার উনি ভালোই আছেন। যদি অ্যানকর 2.5 উনি কন্টিনিউ করুক। পাশাপাশি কোনো যদি সমস্যা হয় আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ড্রাগের ডোজটা অ্যাডজাস্ট করে নেবেন। পরের কোশ্চেন যে আমার ব্লাড প্রেশার 105/65 থাকে, আমি ডোকার্ড 5 মিলিগ্রাম রাতে খাই আর সকালে অলমিসান খাই। আমি ডায়াবেটিক, প্রেশার, হাইপোথাইরয়েড এবং কিডনি প্রবলেম আছে। প্লিজ বলবেন কি আমার প্রেশার ঠিক আছে কিনা? দেখেন, আপনি যেহেতু আপনাকে আমরা যেটা বলবো যে আপনি ব্লাড হাইপারটেনশন সাথে কিন্তু আপনার কোমরবিডিটিস অনেক বেশি। কিডনি প্রবলেম আছে, তার মানে হয়তো আপনার ক্রনিক কিডনি ডিজিজ আছে। এছাড়া আপনি বলেছেন থাইরয়েড সমস্যা আছে, ডায়াবেটিস আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার অনেক ডিজিজ কিন্তু আছে। আপনার জন্য এই ব্লাড প্রেশার ঠিক আছে। আমরা সাধারণত যেটা বলে থাকি যে যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, কারো যদি কিডনি ডিজিজ থাকে, সেক্ষেত্রে তার জন্য অপটিমাল ব্লাড প্রেশার রাখতে হবে লেস দেন 125/85, মানে 125 থেকে 185। এটা একটু ভেরিয়েশন আছে, বিভিন্ন গাইডলাইন বিভিন্ন রকম বলেছে, তবে আপনি এটাই ফলো করেন। 125/85 এর নিচে যদি থাকে, সেটা আছে আপনার, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার ব্লাড প্রেশার ঠিক আছে। এবং আপনার যেহেতু ডায়াবেটিস আছে, আপনার পোস্টারাল হাইপারটেনশন আছে কিনা সেটা দেখার জন্য আপনি চিকিৎসককে বলবেন যে আপনার পোস্টারাল হাইপারটেনশন আছে কিনা। পোস্টারাল হাইপারটেনশন যদি থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থা নিতে হবে। কারণ পোস্টারাল যদি হাইপারটেনশন থাকে, আপনি কখনো হঠাৎ করে ঘুরে পড়ে যেতে পারেন বা অন্যান্য সমস্যা হতে পারে। এবং যাদের ডায়াবেটিস দীর্ঘদিন ধরে থাকে, তাদেরকে অটোনমিক নিউরোপ্যাথি হয়, সে কারণে এই হাইপারটেনশনটা হতে পারে। অটোনমিক নিউরোপ্যাথি হয়ে এরকম হাইপারটেনশন হতে পারে। সো আমি মনে করছি যে আমি এইভাবে ভার্চুয়ালি আপনার জন্য চিকিৎসা দিতে পারবো না। যদিও আপনি ডুওকার্ড খাচ্ছেন, ডুওকার্ড একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডুওকার্ড 5, এটা সিলনিডিপিন আমরা বলি, সিলনিডিপিন বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একটা গ্রুপের ওষুধ। এটা খুবই ভালো ওষুধ, এটা খেয়ে আপনার ব্লাড প্রেশার ঠিক আছে। তারপরও আপনার যেহেতু অনেকগুলো ডিজিজ আছে, আমি মনে হচ্ছে যে আপনি কোনো না কোনো চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিচ্ছেন। আপনি তাকে আবার দেখান, দেখে আপনার ড্রাগগুলো আবার অ্যাডজাস্ট করে নেন, মডিফাই করে নেন। ধন্যবাদ। আমাদের পরের কোশ্চেন, স্যার আমি 2012 সাল থেকে অ্যাঞ্জিলক 50+ প্রতিদিন সকালে খাই। প্রায় আমার প্রেশার 90/130 থাকে। স্যার আমার কি এখন ডাক্তার দেখানোর দরকার আছে? হ্যাঁ, দেখেন, আমরা 2012 সাল থেকে যেহেতু আপনি হাইপারটেনসিভ পেশেন্ট এবং প্রেশার ওষুধ খেয়ে এনজিলক 50, যেটা লোসার্টান পটাশিয়াম, এটা খুব ভালো ওষুধ, এআরবি লোসার্টান পটাশিয়াম খেয়ে আপনার ব্লাড প্রেশার খুবই ভালোই আছে, 130/90 মোটামুটি এটা অপটিমাল ব্লাড প্রেশারের মধ্যে আছে। তবে আমরা যেটা বলে থাকি, একটা হাইপারটেনসিভ বা উচ্চ রক্তচাপের পেশেন্ট কমপক্ষে 1 ইয়ার, এক বছরে একবার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আমি জানি না যে আপনি রেগুলার ফলো আপে থাকেন কিনা। আপনার ব্লাড প্রেশার হয়তো কন্ট্রোলে আছেন, কিন্তু ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কিন্তু একটা নীরব ঘাতক। এটা ভিতরে ভিতরে আপনার কিডনি সমস্যা করে ফেলতে পারে, আপনার হার্টের সমস্যা করে ফেলতে পারে, এছাড়া আপনার ব্রেনের সমস্যা করতে পারে, আপনার চোখের সমস্যা করতে পারে, আপনার যে ভেসেল আছে, যে রক্তনালীর সমস্যা করতে পারে। এই সমস্যাগুলো ভিতরে ভিতরে তৈরি করতে পারে আপনার। এই জন্য অবশ্যই আপনি যেহেতু 2012 সাল থেকে আপনি ডাক্তার দেখিয়েছেন কিনা আমি জানি না, যদি এতদিনে আপনি কোনো ডাক্তার না দেখিয়ে থাকেন, অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিন, রেজিস্টার্ড ভালো চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ নিলে উনি আপনাকে ভালোভাবে বলতে পারবে যে আপনার কি অবস্থা। এবং আপনি যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করে না থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা, হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং অন্যান্য অর্গানের কোনো সমস্যা হচ্ছে কিনা, সেগুলো দেখার জন্য আপনি পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নিন। তবে দেখে মনে হচ্ছে যে আপনার এখনো সবকিছু ঠিক আছে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে চলে যাব। I am suffering from hypertension, taking Angilog 50 once a day at night, but sometimes suffer from bad headache in the left side, neck and shoulder. What can I do? আপনি হাইপারটেনশনের পেশেন্ট এবং এনজিলক খান, লোসার্টান পটাশিয়াম 50 মিলিগ্রাম খাচ্ছেন, এবং আপনার সাফারিং ফ্রম হেডেক ইন দ্য লেফট সাইড। দেখেন, হাইপারটেনশনে হেডেক, ইউনিল্যাটারাল হেডেক বা একদিকে বাম দিকে হেডেক হওয়ার
ওইভাবে হঠাৎ করে যদি হয় সেক্ষেত্রে আমরা খুবই এটাকে গুরুত্বের সাথে নিব, কিন্তু যদি এটা দীর্ঘদিন ধরে হয় সেক্ষেত্রে এটা হাইপার টেনশনের কারণে হচ্ছে আমি এটা মনে করছি না। যদি এমন হয় যে না আপনি হাইপার টেনশনের পেশেন্ট, হঠাৎ করে আপনার লেফট সাইডে অনেক বেশি ব্যথা হয়েছে এবং ওই সময় আপনার প্রেশার অনেক বেশি, সেক্ষেত্রে আমরা মনে করব যে এটা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের কারণে হয়েছে। আর যদি এমনিতে আপনার বাম পাশে অনেক দিন ধরে ব্যথা থাকে সেক্ষেত্রে হাইপার টেনশন ছাড়াও মাথার এক পাশে ব্যথা হওয়ার অনেক ধরনের কারণ আছে। সেটা মাইগ্রেন হতে পারে, সেটা টিটিএস হতে পারে, অনেক কিছু হতে পারে, ক্রনিক ডেইলি হেডেক হতে পারে। সেটার জন্য আপনি, আমার মনে হয় আপনি চিকিৎসকের পরামর্শ নিন। শোল্ডার নেকে যে পেইন হয় এগুলো আসলে আপনার যদি প্রেসার কন্ট্রোল থাকে সেক্ষেত্রে শোল্ডার এবং নেকে আপনার ব্যথা হওয়ার কথা না। হ্যাঁ, কথা না, এটা হয়তো মাসকুলোস্কেলেটাল আপনার হাড়ের কারণে হতে পারে, কোনো মাসেল প্রবলেমের কারণে হতে পারে। আপনি দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন যে আমি কার্ডোভিস 2.5 খাই, আমার ব্লাড প্রেশার 135/90 থাকে, এখন কি ডোজ বাড়াবো? জি, আপনি কার্ডোভিস খাচ্ছেন, বিসোপ্রোল খাচ্ছেন, এটা একটা বিটা ব্লকার এবং সিলেক্টিভ বিটা ব্লকার, খুব ভালো ওষুধ। আপনি ভালো ওষুধই চুজ করেছেন। একদম চিকিৎসকের অবশ্যই আমি 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 আশা করব যে আপনি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ শুরু করেছেন। চিকিৎসক বলতে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক। আপনি কোনোভাবেই কোনো ফার্মেসি থেকে বা কোনো কোয়াক থেকে, কোনো হাতুড়ি ডাক্তার থেকে অন্তত হাইপার টেনশনের চিকিৎসা নেবেন না। আমরা যেন আপনাদেরকে এটা বোঝাতে সক্ষম হই যে হাইপার টেনশন অবশ্যই একটা জটিলতম বিষয়। আপনি কোনোভাবেই হাইপার টেনশনের চিকিৎসা কোনো কোয়াকের কাছ থেকে নিবেন না, কোনো ফার্মেসিওয়ালা বা কোনো এমনিতেই কোনো নিবেন না। আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসাটা নিবেন। সেক্ষেত্রে চিকিৎসক আপনাকে বলবেন। আপনার এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার ব্লাড প্রেশার মোটামুটি ঠিক আছে, 135/90 আছে, এখনই ডোজ বাড়ানোর প্রয়োজন নাই। আপনি বয়স বলেননি, বয়সটা বললে আমরা বুঝতে পারতাম। তো সেক্ষেত্রে আপনি এটা খেতে পারেন, এখনো চেলে চালিয়ে যেতে পারেন। তবে আপনি নিকটতম সময়ে কোনো চিকিৎসকের পরামর্শ নিন যে হাইপার টেনশনের কারণে আপনার অন্যান্য কোনো সমস্যা হচ্ছে কিনা। ধন্যবাদ। একটা সুন্দর কোশ্চেন করছে যে হার্ট অ্যাটাক আর স্ট্রোক, এই দুইটার মধ্যে তফাৎটা কি? হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, ভাই আমরা সবগুলাকে স্ট্রোক বলি। আমাদের দেশে আমরা বলি যে হার্ট স্ট্রোক করছে অথবা ব্রেন স্ট্রোক করছে। স্ট্রোক শব্দটা হচ্ছে আসলে সম্পূর্ণ ব্রেনের সাথে সম্পর্কিত। স্ট্রোকের সাথে হার্টের কোনো সম্পর্ক নাই, এটা একটা ভিন্ন। হার্টের সাথে স্ট্রোকের কোনো সম্পর্কই নেই, মানে হৃৎপিণ্ডের সাথে, হৃদরোগের সাথে স্ট্রোকের কোনো সম্পর্ক নাই। এই স্ট্রোক শব্দটা মানেই হচ্ছে এটা ব্রেনের সাথে রিলেটেড। সো হার্ট অ্যাটাক মানে হচ্ছে আপনি হার্ট অ্যাটাক করেছেন, মানে অ্যাকিউট করোনারি সিনড্রোম বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আমরা যেটা বলি, যে হার্ট অ্যাটাক করেছেন। আর স্ট্রোক করেছেন মানে আপনাকে বুঝতে হবে আপনি ব্রেনের কোনো সমস্যায় ভুগেছেন, ব্রেনের কোনো সমস্যা হয়েছে, স্ট্রোক হয়েছে, সেরিব্রোভাস্কুলার ডিজিজ হয়েছে। জি, এজন্য এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়, এটা নিয়ে কনফিউশনের কোনো জায়গা নেই আসলে। জি, একটা পরবর্তী কোশ্চেন যে হঠাৎ করে প্রেশার বেড়ে গেলে কি করণীয়? মানে বাসায় প্রেশার বেড়ে গেছে, সে বাসায় কোনো কিছু কি করতে পারবে? বাসায় হঠাৎ করে প্রেশার বেড়ে গেলে, হ্যাঁ, হঠাৎ করে যদি আপনার এমনিতে প্রেশার ভালো থাকে কিন্তু কোনো কারণে আপনি টেনশন করেছেন বা কোনো প্যানিক অ্যাটাক হয়েছে বা কোনো কারণে আপনার প্রেশার অনেক বেড়ে গেছে, এটা লেভেলের উপর নির্ভর করবে যে আপনার প্রেশার বেড়ে গিয়ে আসলে কত হয়েছে। আপনার প্রেশার যদি অনেক বেশি হয়ে যায়, একদম 200 হয়ে যায় বা 180-র উপরে হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই হাসপাতালে আসতে হবে এবং চিকিৎসককে দেখাতে হবে। যদি অল্প বেড়ে যায়, মনে করেন আপনার 140-এর বেশি হয়েছে বা কোনো কারণে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90-এর বেশি হয়েছে, আপনার কিছুক্ষণ পরে আমরা কিছু নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বলবো, যেগুলো ওষুধ ছাড়া যেসব চিকিৎসাগুলো নিতে হয় সেগুলো আপনি নিলেও ঠিক হয়ে যাওয়ার কথা। তবে হঠাৎ করে যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, এমআই হতে পারে, হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে আপনার স্ট্রোক হতে পারে। সো হঠাৎ করে যদি আপনার নিয়মিতই ব্লাড প্রেশার বেড়ে যায়, প্রায় সময় যদি এরকম বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ। আমাদের পরবর্তী কোশ্চেন যে আমার প্রেশার সবসময় 80/50 থাকে, কোনো প্রবলেম? 80/50 আপনার বয়স বলেননি, 80/50 সবসময় থাকার কথা না। 80/50 অ্যাথলেটদের থাকতে পারে, যদি খুব আপনি আমি জানি না, আপনি যদি অ্যাথলেট হয়ে থাকেন সেক্ষেত্রে অনেক সময় ব্লাড প্রেশার বেশি থাকে, ওদের ব্রাডিকার্ডিয়াও থাকতে পারে। তবে এরকম ব্লাড প্রেশার সাধারণত থাকার কথা না। যদি এটা সবসময় থেকে থাকে, অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখবেন যে কেন আপনার এই ব্লাড প্রেশার থাকে, পাশাপাশি আপনার অন্য কোনো রোগ আছে কিনা যে কারণে আপনার ব্লাড প্রেশার কম থাকে।
পরবর্তী প্রশ্ন যে বাইজোরেন এক বেলা দিছে, তখন প্রেশার ছিল 130/90। করোনার কারণে ডক্টর আসে না, এখন আমার প্রেশার বেড়ে 150/100 হয়। এখন আমার প্রেশার আপ ডাউন করে, এখন আমি কি করব? করোনার কারণে ডাক্তার আসে না, ভুল কথা। আমি আজকেও অনেক পেশেন্ট দেখেছি, আমি সরকারি হাসপাতালে আজকে অনেক পেশেন্ট দেখেছি, আমি প্রাইভেট চেম্বারে অনেক পেশেন্ট দেখেছি। এটা সত্য যে করোনার কারণে আমরা কিছুটা, এটা আপনাদের ভালোর জন্যই আসলে আমরা রুগীদের, আমরা যদি রুগীকে অনেক গ্যাদারিং করি সেক্ষেত্রে রুগী করোনা কিন্তু সবার মধ্যে ছড়ায় যেতে পারে। সো আপনি সেটা একটা কারণে অনেক চিকিৎসকরা হয়তো বসছেন না সাময়িক, কিন্তু প্রত্যেকটা সরকারি হাসপাতালে চিকিৎসকরা নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আপনি যে কোনো হাসপাতালে, যদিও রুগীর চাপ অনেক বেশি, আপনি গিয়ে হয়তো খুশি হবেন না বা ডাক্তার হয়তো আপনাকে সময় দিয়ে দেখবে না, সেটা হতে পারে, বা আপনি ফুললি স্যাটিসফাইড না হতে পারেন, কিন্তু আপনি কেউকে না কাউকে কিন্তু দেখাতে পারবেন। এখন আমি আপনার চিকিৎসার মধ্যে আসি। আপনি বাইজোরান না, উনি বলছে বিসোরেন খাচ্ছে, বিসোরেন। হ্যাঁ, বিসোরেন। বিসোরেন মানে বিসোপ্রোলোল। এটা কত খাচ্ছেন জানি না, আপনি হয়তো 5 মিলিগ্রাম খাচ্ছেন, আপনি লিখেননি কত খাচ্ছেন। বিসোপ্রোলোল সাধারণত আমরা মাইল্ড হাইপারটেনশনে দিয়ে থাকি। আপনার এখন ব্লাড প্রেশার থাকে 150/100, তার মানে আপনার কিন্তু আপনার ব্লাড প্রেশার কিন্তু পারসিস্টেন্টলি বেশি থাকে। আমার মনে হয় বিটা ব্লকার দিয়ে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না। আপনাকে অন্য কোনো গ্রুপের ওষুধ বা অন্য কোনো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা এসি ইনহিবিটর অথবা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এছাড়াও অনেক ড্রাগ আছে, আপনার অন্য কোনো ড্রাগ হয়তো বা লাগবে। তো আমি এটা এখানে আমি মনে হয় এখানে দেওয়া ঠিক হবে না, বা এটা দেওয়া যায়ও না। আপনি অবশ্যই অবশ্যই আজকালকের মধ্যে একজন চিকিৎসককে দেখিয়ে বিসোরেন পাল্টে নিন। বিসোরেন যদি আপনি দীর্ঘদিন খেয়ে থাকেন সেক্ষেত্রে ট্যাপারিং করে আস্তে আস্তে করে বন্ধ করতে হবে, পাশাপাশি অন্য কোনো ওষুধ যুক্ত করতে হবে। এবং আমার মনে হয় আপনার যে ব্লাড প্রেশার আছে, এটা একটা সামান্য ওষুধ যোগ করে দিলেই আপনার ব্লাড প্রেশার ঠিক হয়ে যাবে। আর যদি দীর্ঘদিন ব্লাড প্রেশার থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে ব্লাড প্রেশারের কারণে আপনার অন্য কোনো শরীরের মধ্যে, আপনার অন্য কোনো যে হার্টের মধ্যে বা কিডনির মধ্যে বা অন্য কোথাও কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা। জি, ধন্যবাদ। পরের কোশ্চেন, মাই ফাদার হ্যাজ হাইপারটেনশন, টেকিং ওসারটিল 50+ ounce per day, Silly 5 twice per day, pressure 130/90. 3 months before, cholesterol was 4.7, HDL 0.7, LDL 3.02, triglyceride 2.46 millimole per liter. He is taking capsule Lipidel 200 ounce per day. He is also kidney patient with diabetes. Need advice, and could I replace Lipidel 2000 milligram by tablet atorvastatin 10 milligram? S62. জি, জি, আপনি আপনি খুব এখানে 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 বলার মতো খুব জটিল পেশেন্ট। ওনার হাইপারটেনশন আছে, ওনার ক্রনিক কিডনি ডিজিজ আছে, এবং উনি ওসাটিল 50+ খায়। তার মানে এটার মধ্যে কিন্তু দুইটা ড্রাগ আছে, একটা এআরবি এবং পাশাপাশি ডায়াবেটিক্স আছে, হাইড্রোক্লোরোথায়াজাইড, পাশাপাশি উনি সিলনিডিপিন খায়। ঠিকই আছে, ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টগুলোর প্রেশার সবসময় বেশি থাকে এবং তাদের প্রেশার অবশ্যই কম রাখতে হবে। প্রেশার যদি কম না থাকে কিডনি ডিজিজ কিন্তু প্রোগ্রেশন আরো বেশি হবে, তার যে কিডনি ডিজিজের স্টেজ আছে সেটা কিন্তু আরো খারাপ স্টেজে চলে যাবে। এই জন্য আপনার প্রেশার, আপনার বাবার প্রেশার সবসময় ভালোভাবে কন্ট্রোল রাখতে হবে, এবং মোটামুটি ভালোভাবে কন্ট্রোল আছে আমার মনে হচ্ছে, 130/90 এরকম থাকলে চলবে। তবে তার কিন্তু কোলেস্টেরল 4.7 সেটাও বেশি, এবং টিজি 2.46 এটাও একটু বেশি, এবং সে লিপিড খাচ্ছে 200 মিলিগ্রাম পার ডে। পাশাপাশি আপনি আপনি আরেকটা এন্টিকোলেস্ট যে যে আপনি যে লিপিড লোয়ারিং এজেন্ট অ্যাটোরভাস্টাটিন যোগ করবেন কিনা, সেটা আমার মনে হয় আপনি এখনই যোগ করার প্রয়োজন নেই। কারণ অ্যাটোরভাস্টাটিন কিডনি পেশেন্টকে যদি আমরা দিই, এগুলো অনেক সময় মায়োসাইটিস করতে পারে বা অন্যান্য সিপি কে বাড়ায় ফেলে, সেটা আরো বেশি প্রোগ্রেশন করে, অনেক সময় আরো বেশি কিডনি ডিজিজকে প্রোগ্রেস করতে পারে। সো আপনি অ্যাটোরভাস্টাটিন যদি শুরু করেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করতে হবে যে তার কিডনি ডিজিজের স্টেজ কেমন আছে। আপনি লিপিড অবশ্যই কন্টিনিউ করেন, পাশাপাশি অন্য ড্রাগগুলো কন্টিনিউ করেন। এখনই অ্যাটোরভাস্টাটিন প্রয়োজন নেই যোগ করা। ধন্যবাদ। আমরা আমাদের পরের কোশ্চেন চলে যাব, যে আমার বয়স 30 মহিলা। আচ্ছা, বয়স 30 মহিলা, ওজন 55 কেজি, প্রেশার 150/100 থাকে সব সময়। ডোভাস 5/20 খায়, নোরিয়াম 10 চলছে, তারপরও প্রেশার নিয়ন্ত্রণ থাকে না, কি করণীয়? হ্যাঁ, আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি এটা অবশ্যই খুবই গুরুত্বের সাথে নিতে হবে। আপনার বয়স কম কিন্তু আপনার প্রেশার অনেক বেশি।
প্রেশার অনেক বেশি এবং আপনি কিন্তু ডুওভাস খাচ্ছেন, তার মানে হচ্ছে আপনি দুটো প্রেশার ওষুধ একসাথে খাচ্ছেন, একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার 5 মিলিগ্রাম, পাশাপাশি আপনি অলমিসার্টান খাচ্ছেন যেটা 20 মিলিগ্রাম, তারপরও আপনার প্রেশার কিন্তু এখনো অনেক বেশি 150/100। তার মানে বুঝতে হবে যে আপনার প্রেশারের ওষুধের ডোজ বাড়াতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার প্রেশারের ওষুধের ডোজ বাড়াতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে আপনার বয়স বেশি, কেন আপনার প্রেশার এত বেশি সেটা খুঁজতে হবে। আপনার কি ফ্যামিলিয়ার হাইপারটেনশন, আপনার বাবা মার কি হাইপারটেনশন ছিল সেটা আপনার দেখতে হবে, পাশাপাশি আপনার কোনো সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন আছে কিনা সেটা ভালোভাবে খুঁজতে হবে, নয়তো কিন্তু আপনি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন। সো আপনি অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ। পরবর্তী কোশ্চেন, যে ব্লাড প্রেশার থাকলে কি স্যালাইন খাওয়া যায়, এতে কি কোনো সমস্যা হয়? স্যালাইন আপনি শুধু শুধু কেন খাবেন? যদি ব্লাড প্রেশার থাকে, পাশাপাশি ডায়রিয়া হয়, বা আপনার অনেক বেশি যদি সোয়েটিং হয়, বা আপনার যদি সোডিয়াম বা ফ্লুইড লস হয় মনে হয়, বমি হয় বা অন্য কিছু হয়, সেক্ষেত্রে আপনি ওরাল স্যালাইন খেতে পারেন। কিন্তু শুধু শুধু আপনি ওরাল স্যালাইন খাওয়ার প্রয়োজন নেই। আবার অনেক সময় আমরা যেটা শুনি যে ডায়রিয়া হয়েছে পেশেন্টের, অনেক বেশি ডায়রিয়া হচ্ছে কিন্তু প্রেশার বেশি এই জন্য স্যালাইন খাওয়াচ্ছে না। আমাদের কাছে এসে বলে যে স্যার ওনার তো প্রেশার বেশি, এই জন্য আমরা স্যালাইন খাওয়াইনি। তো দেখা যায় আমরা আমরা সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে পেশেন্ট আসে, আমরা দেখলাম যে তার পানি শূন্যতা অনেক বেশি, ইভেন অনেক সময় তাকে স্যালাইন না খাওয়ার কারণে অ্যাকিউট কিডনি ইনজুরি, তার কিডনি ফেলিউর হতে পারে। সো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে যদি যারা হাইপারটেনসিভ পেশেন্ট, তাদের যদি কোনোভাবে ফ্লুইড লস হয়, কোনোভাবে যদি পানি শরীর থেকে বের হয়ে যায়, লবণ বের হয়ে যায়, সেটা ঘামের মাধ্যমে হোক, অনেক বেশি ঘাম বা বমির মাধ্যমে বা ডায়রিয়ার মাধ্যমে বা অন্য কোনো ডিজিজের মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই রিপ্লেস করতে হবে স্যালাইন দিয়ে। আর অযথা স্যালাইন খাওয়ার তো কোনো প্রয়োজন নেই। সেটা সেটা এখন কি জন্য আপনি বলেছেন আমি জানি না, তবে একদমই যদি প্রয়োজন না হয় আপনি স্যালাইন খাওয়ার প্রয়োজন নেই, যেহেতু স্যালাইনের মধ্যে সোডিয়াম থাকে, লবণ থাকে, অযথা যদি আপনি সোডিয়াম খান আপনার প্রেশার বাড়তে পারে বা প্রেশার কন্ট্রোল নাও থাকতে পারে। ধন্যবাদ। আজকে অনেক প্রশ্ন আছে, কমন টপিকস তো প্রশ্ন অনেক। আমার বয়স 40, প্রেশার সবসময় 160/95 থাকে, আমি ওসার্টিল 50 হয়ে অ্যামডোকাল 5 খাচ্ছি, এই অবস্থাতেও আমার করণীয় কি? দেখেন আপনার বয়স 40, তার মানে আপনার বয়স এখনো অনেক বেশি না, কিন্তু আপনার প্রেশার কিন্তু অনেক বেশি 160/95, এটা সবসময় থাকে, ওষুধ খেয়েও থাকে। আপনার যদি ওষুধ খেয়েও থাকে তার মানে বুঝতে হবে যে আপনার কিন্তু প্রেশার কন্ট্রোল হচ্ছে না। আপনি অ্যামলোডিপিন 5 খাচ্ছেন, এটা একটা পটেন্ট অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, পাশাপাশি আপনি ওসার্টিল 50 খাচ্ছেন, এটাও একটা ভালো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, তারপরেও আপনার প্রেশার কন্ট্রোল থাকছে না, তার মানে অবশ্যই কোনো প্রবলেম অবশ্যই আছে, আপনার বয়সও কম। আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার প্রেশার ওষুধটাকে অ্যাডজাস্ট করে নিন। আর আজকের জন্য যেটা আপনি করতে পারেন, অ্যামডোকেল 5 আপনি দুটো করে খেতে পারেন, ওসার্টিল 50 খেতে পারেন, সেটা অ্যাজ ইউজুয়াল চলবে। এবং আমার মনে হয় আপনার বয়স অনুযায়ী আপনার ওষুধের সাথে একটি ডায়াবেটিক্স যোগ করা উচিত। আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা যোগ করলে আপনার প্রেশার কন্ট্রোল হয়ে যাবে। পাশাপাশি আপনি কিছু পরীক্ষাও করান, পরীক্ষা করে দেখুন যে আপনার প্রেশার কেন কন্ট্রোলে আসছে না। ধন্যবাদ। এই কোশ্চেনটা অনেক বড়, যে আমার বয়স 36, গার্মেন্টস অ্যাক্সেসরিজ এর বিজনেস করি, যার কারণে প্রচুর টেনশনে থাকি, আমার প্রেশার হাই প্লাস মাইগ্রেন, আমাকে ইন্ডিয়া থেকে ডক্টর অ্যামডোকাল প্লাস দিয়েছিল, এটাতে আমার দুইটাই কন্ট্রোলই থাকে, বাট এই লকডাউনে বিজনেসের কাজ অনেকটা কমে যাওয়ায় আমার প্রেশার লো থাকা শুরু করে। আর এখন যদি আমি অ্যামডোকাল প্লাস না খাই তাহলে আমার মাইগ্রেনে অ্যাটাক হওয়া শুরু হয়, এটা এই ক্ষেত্রে কি করব? এখন এই ক্ষেত্রে কি করণীয় আর কি? জি, আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার টেনশন কমে গেছে, এটা শুনে খুব খুশি হলাম। প্রথম কথা, আপনি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলে টেনশন বেড়ে যাওয়ার কথা। যাই হোক, ব্যবসা বাণিজ্য কমে গিয়ে আপনার টেনশন কমে গেছে, এটা কিন্তু ভালো খবর। পাশাপাশি আপনার প্রেশারও কমে গেছে, এটাও একটা ভালো খবর। তার মানে আপনি স্ট্রেস ছাড়াই খুব ভালো আছেন। এখন অ্যামলোডিপিন কি অ্যামডোকেল প্লাস খেয়ে আপনার মাইগ্রেন ভালো থাকে, সম্ভবত বিটা ব্লকার এখানে আছে, এই জন্য আপনার মাইগ্রেনটা কিছুটা ভালো আছে। সো আপনি এটা অর্ধেক করে খেতে পারেন, এখন অর্ধেক করে খেতে পারেন। অর্ধেক করে খেয়ে আপনি কয়েকদিন ধরে ব্লাড প্রেশার মেপে আপনি দেখেন
যে আপনার ব্লাড প্রেশার নর্মাল থাকে কিনা। আপনার যদি লেস দেন 140/90 থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্লাড প্রেশার ঠিক আছে। সো আমার মনে হয় আপনি কিছুদিন অর্ধেক করে খেয়ে দেখতে পারেন। তবে বন্ধ করা যাবে না, একদম বন্ধ করা যাবে না। সাথে সাথে বন্ধ করলে যেহেতু বিটা ব্লকার আছে, আপনার প্যালপিটেশন সহ অন্যান্য সমস্যা হতে পারে। আমার বয়স 59, উচ্চ রক্তচাপ আছে, অ্যাবিক্যাব 5/20 খেয়ে ঠিক আছে। করোনা রোগে আক্রান্ত হলে ওষুধ সেবনের পরামর্শ চাই। রিভারএক্স 10 খাওয়ার নিয়ম বলুন। ডায়াবেটিস কিডনি সমস্যা নাই। না ভাই, রিভারক্স 10 কিন্তু কোনো করোনার ওষুধ না। এটা কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি খাবেন না। এটা কিন্তু অনেকগুলো সাইড এফেক্ট আছে। এটা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস। এটা আপনি কোনোভাবেই ওটিসি বা আপনি নিজে নিজে বা কোনো ফার্মেসি বা কোনো ফেসবুক থেকে দেখে এটা কোনোভাবেই আপনি খাবেন না। আপনি আপনার উচ্চ রক্তচাপ আছে, আপনি এবিকেপ খাচ্ছেন 5/20, এটা খেয়ে যদি আপনার ব্লাড প্রেশার ঠিক থাকে তাহলে আপনি ব্লাড প্রেশার ওইটাই চালিয়ে যান। তবে রিভারক্সের ডোজ আমার মনে হয় আপনার জানার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। এটা জানলে আপনার ভুল হতে পারে। আপনি রিভারক্সের কথা মাথা থেকে বাদ দিয়ে দেন। হাইপারটেনশনের কমন লক্ষণগুলো জানতে চাই। এগুলো অবশ্য বলা হয়েছে, বুঝবো এই রোগটা হয়েছে এবং ডাক্তারের শরণাপন্ন হবে। কখন ডাক্তারের শরণাপন্ন হবে? দেখেন আমি একটু আগে বলেছি যে আমাদের কাছে হাইপারটেনশনের পেশেন্টরা মেইনলি অ্যাসিম্পটোমেটিক আসে, কোনো লক্ষণ থাকে না। হাইপারটেনশনের কিন্তু বেসিক্যালি কোনো লক্ষণ থাকে না। যদি লক্ষণ হয় সেক্ষেত্রে হাইপারটেনশনের সিভিয়ার হাইপারটেনশনের লক্ষণ হবে। যেমন আপনার প্রেশার বেড়ে গিয়ে আপনার স্ট্রোকের হয়ে যাচ্ছে, সেটা লক্ষণ হতে পারে। আপনার প্রেশার বেড়ে গিয়ে হার্ট ডিজিজ হলো, সেটা লক্ষণ হতে পারে। এছাড়া এমনিতে প্রেশার বেড়ে গিয়ে আমরা যে কমনলি বলে থাকি ঘাড়ে ব্যথা করে, মাথা ব্যথা করে, অনেকগুলো ভেগ টার্ম বলে থাকি, এগুলো সাধারণত কোনোটাই উচ্চ রক্তচাপের লক্ষণ ওইভাবে না। সো হাইপারটেনশন ওইভাবে লক্ষণ দেখার কোনো সুযোগ নাই। যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে, আপনার বাবা মা যদি হাইপারটেনসিভ হয়ে থাকে, আপনার যদি বয়স 40-এর বেশি থাকে, আপনি অবশ্যই নিয়মিত ডাক্তারের পরামর্শ নেবেন, দেখবেন যে আপনার হাইপারটেনশন হচ্ছে কিনা। এছাড়া আপনার যদি কোনো তীব্র লক্ষণ যদি থাকে, যেমন চেস্ট পেইন হয়, একটু আগে আমি বলেছি যে বুকে ব্যথা হয়, আপনার যদি হাঁটতে গিয়ে নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, আপনার যদি ওয়ার্ক অফ অ্যাবিলিটিটা যদি কমে থাকে, ডেইলি লিভিং যে ওয়ার্ক করার সেটার অ্যাবিলিটি যদি কমতে থাকে, আরো অন্যান্য অনেক সিমটম আমি বলেছি একটু আগে, সেগুলো যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। বয়স 60, টেলমা 40 at night and Indelix SR 1.5 milligram খেতাম। Now pressure is low on 100/60. Stop both drug last 3 days, but is still BP low on 110/70. আপনি দুটো ওষুধ খাচ্ছেন, একটা টেলমিসার্টান 40 মিলিগ্রাম এবং একটি ইন্ডামামাইড 1.5 মিলিগ্রাম। এটা একটা ডায়াবেটিক্স, ইন্ডামামাইড খাচ্ছেন। এবং আপনার প্রেশার লো আমরা বলবো না, 110/60। হ্যাঁ, 60 ডায়াস্টোলিকটা একটু কম আছে। আবার হ্যাঁ ঠিক আছে, স্টপ করেছেন আপনি লাস্ট 3 ডেজ। আপনি স্টপ করলেও আপনি যেহেতু হাইপারটেনসিভ আগে ছিলেন বলছেন, আপনি ফলো আপ করবেন। আপনি হঠাৎ করে আপনার প্রেশার অনেক বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার কিন্তু জটিলতা তৈরি করতে পারে। সো আপনার প্রেশারটা কয়েকদিন ধরে ফলো আপ করেন। যদি এমনই থাকে, এখনই শুরু করা ওষুধটা দরকার নেই। যদি এমনই থাকে, যদি ওষুধটা শুরু করার দরকার নেই। আর যদি এটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ শুরু করবেন। ধন্যবাদ। একটা লাস্ট কোশ্চেন করি। কোশ্চেন অনেক আছে, এত তো অ্যান্সার দেওয়া যাবে না, পরে আপনি ইনবক্সে দিয়ে দিন। আমার বাবার প্রেশার 190 বা 110, আজ সারাদিন এমন ছিল, এখন আমার কি করব? আপনি এমন এক সময় ফোন করেছেন, এখন যদি আপনাকে হাসপাতালে যেতে বলি তাহলে কিন্তু সমস্যা হবে। নিশ্চয়ই আপনার বাবা, যেহেতু ওনার বয়স অনেক বেশি ধরে নিব, 50-এর বেশি ধরে নিচ্ছি, এবং প্রেশার 180/110, তার মানে উনি স্টেজ 3 বা সিভিয়ার হাইপারটেনসিভ পেশেন্ট। সেই ক্ষেত্রে তার যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা হতে পারে, তার স্ট্রোক হয়ে যেতে পারে, তার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, তার অনেক কিছুই হতে পারে। সো আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আর এখন আপনার পাশাপাশি আমরা কিন্তু যখন প্রেশারের ওষুধ দেই, আমরা অনেক কিছু চিন্তা করে দিই যে তার পাশাপাশি অন্য কোনো সমস্যা আছে কিনা, সেগুলো দেখে দেই। আপনি এখন যদি পারেন তো পাশাপাশি কোনো নিকটবর্তী হাসপাতাল ইমার্জেন্সিতে গিয়ে কোনো ওষুধ নিয়ে আসেন, প্রেশারের ওষুধ। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি
এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা, আপনি অ্যামডোকেল 5 মিলিগ্রাম বা অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম যদি আপনার থাকে পাশাপাশি কোথাও, অ্যামডোকেল 5 মিলিগ্রাম, অ্যামডোকেল 5 মিলিগ্রাম এটা এনে একটি খাওয়াই দিতে পারেন। কিন্তু কালকে সকালে অবশ্যই আপনি হাসপাতালে গিয়ে কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ। আজকে তো অনেক 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আমরা অনুষ্ঠান শেষ করে দিব। অনেক কোশ্চেন আছে, আপনি পারলে ইনবক্সে একটু যদি পারেন সময় করে ইনবক্সে উত্তর দিয়ে দিয়েন। এখন অনেক অনথার কোশ্চেন জমা আছে, এত কোশ্চেনের অ্যান্সার আসলে দেওয়া যাবে না এই সময়। এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে কি মানে শেষে একটা কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে সমাপনী। দেখো আমার যে আমার আমার আজকের অনুষ্ঠানের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে চাইছিলাম সেটা আসলে এখন পর্যন্ত আসতেই পারি নাই, সেটা আমি একটু বলে যে আমাদের হাইপারটেনশন চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা সবসময় গুরুত্ব দিই, আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা, আমরা চিন্তা করি যে আমরা ওষুধ খেয়ে প্রেশার ঠিক রাখবো। কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন বা নন ড্রাগ ট্রিটমেন্ট, ওষুধ ছাড়া যে চিকিৎসাটা, সেই বিষয়টার উপর আমরা মোটেই মানে গুরুত্ব দিচ্ছি না, আমরা উদাসীন থাকি। কিন্তু আপনি যদি শুধুমাত্র ড্রাগ ট্রিটমেন্ট করেন, লাইফস্টাইল মডিফিকেশন না করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু হাইপারটেনশন ওয়েল কন্ট্রোল নাও থাকতে পারে। এবং আপনি চিকিৎসা, আপনি ওষুধ ছাড়াও কিন্তু আপনি হাইপারটেনশন কন্ট্রোল করতে পারেন যদি আপনার লাইফস্টাইল মডিফিকেশন বা নন ড্রাগ ম্যানেজমেন্ট যেগুলো, সেগুলো যদি আপনি ঠিক রাখেন। যে কয়েকটা কথা বলে আমি আজকে শেষ করব। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, পৃথিবীর সকল গাইডলাইনে সব জায়গায় গুরুত্ব দিয়েছে, কিন্তু আমরা সেভাবে প্রচার করি না, বলি না, বললেও বুঝায় বলি না বলে আপনারা বুঝতে পারেন না। যেমন সল্ট রিডাকশন, আপনাকে লবণ খাওয়া কমাতেই হবে। আমরা যেটা বলি, আপনি ডেইলি লবণ বা সল্ট ইনটেক, সোডিয়াম ইনটেক, এটা আপনি 2400 মিলিগ্রাম বা 1 টিস্পুন, 1 চামচের পরিমাণ মধ্যে নিয়ে আসতে হবে। এটা কিন্তু তরকারির মধ্যে দেয়া হোক বা খাবারের মধ্যে দেয়া হোক, সেটা সহ সব মিলে আপনি সারা দিনে আপনার লবণ ইনটেক কোনোভাবেই যেন 1 টিস্পুনের উপরে না হয়। এবং ধীরে ধীরে আপনি আপনার লবণের ইনটেকটা 1400 থেকে 1500 মিলিগ্রাম বা 1 চামচের অর্ধেক পরিমাণে নিয়ে আসবেন। এটা যদি আপনি করতে পারেন, আপনার কিন্তু ব্লাড প্রেশার কমবে। পাশাপাশি আমি যেটা বললাম, হেলদি ডায়েট ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে খাবার খাই, হেলদি ডায়েট যেন হয়, আপনার যেন সুষম খাদ্য যেন হয়। আমরা যে খাবার খাই, আমরা বাংলাদেশিরা, আমরা সাধারণত কার্বোহাইড্রেট রিচ ফুড বেশি খাই। আমাদের খাবারের ম্যাক্সিমাম অংশ থাকে শর্করা। আমরা অনেক বেশি ভাত খাই, পাশে আমরা অন্যান্য প্রোটিন যেগুলো ইনটেক করি, ফ্যাট যেগুলো ইনটেক করি, সেগুলোর পরিমাণ কম থাকে, কিন্তু আমরা কার্বোহাইড্রেট অনেক বেশি খাই। সো আমাদের হেলদি ডায়েট কিন্তু হচ্ছে না। আপনি যদি হেলদি ডায়েট না খান, তাহলে আপনার ব্লাড প্রেশার ভালোভাবে কন্ট্রোল থাকবে না। এই জন্য হেলদি ডায়েটের জন্য আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবেন। পাশাপাশি আপনি প্রোটিনের মধ্যে আমরা যেটা বলতেছি যে লো ফ্যাট প্রোটিন যেগুলো, যে রেড মিট যেগুলো, লাল মাংস যেগুলো, যদি আপনি উচ্চ রক্তচাপে রোগী হয়ে থাকেন, লাল মাংসগুলো আপনি অ্যাভয়েড করবেন। আপনি লিন মিট যেগুলো, পাতলা, যেগুলো লিন মিট যেগুলো, সেগুলো আপনি গ্রহণ করবেন। যেমন ছোট মুরগির মাংস বা মুরগির মাংস, সেগুলো আপনি খেতে পারেন। কিন্তু আপনি গরুর মাংস, খাসির মাংস যেগুলো হাই ফ্যাট থাকে, অনেক বেশি ফ্যাট থাকে, সেগুলো আপনি অ্যাভয়েড করবেন। এবং ফ্যাটের মধ্যে আপনি যেগুলো আমরা সবসময় বলছি, এগুলো কিন্তু আমরা সবসময় বলছি, কিন্তু গুরুত্বটা আসলে দেয়া হচ্ছে কম। আমরা সল্ট রিডাকশন করলাম, আমরা হেলদি ডায়েটের মধ্যে আমরা ফ্রুটস ভেজিটেবল রাখবো, আমরা লো সল্ট ডায়েট খাবো যেটার মধ্যে সোডিয়াম অনেক কম থাকবে, কিন্তু পটাশিয়াম যেটাতে বেশি থাকবে। যেসব খাবারের মধ্যে পটাশিয়াম বেশি থাকে, যদি কারো কিডনি ডিজিজ না থাকে, তাহলে কিন্তু আমি পটাশিয়াম রিচ যে ফ্রুটস গুলো আছে, যে খাবারগুলো আছে, সেগুলো আমি বেশি করে ইনটেক করব। কারণ আমি যদি পটাশিয়াম ইনটেক বেশি করি, আমার শরীর থেকে লবণটা বেশি বের হয়ে যাবে। পটাশিয়াম কি করবে, কিডনি দিয়ে বেশি পরিমাণ লবণ বের করে দিয়ে আপনার প্রেশারটাকে ঠিক রাখবে। সো পটাশিয়াম রিচ যেসব ভেজিটেবল আছে, যেসব ফ্রুটস আছে, সেগুলো আমরা ফ্রেশ ভেজিটেবল খাওয়ার চেষ্টা করব, সেগুলো কিন্তু আপনার ব্লাড প্রেশারকে ঠিক রাখবে। এছাড়া আমাদের যেগুলো স্যাচুরেটেড ফ্যাট, আমরা যেসব ভাজা পোড়া অনেক বেশি খাই, স্যাচুরেটেড ফ্যাট যেটা বলা হচ্ছে ট্রান্স ফ্যাট, আমরা যেসব ভাজার পরে যে ফ্যাটটা হয় সেটাকে আমরা ট্রান্স স্যাচুরেটেড ফ্যাট বলি। এটা খুবই খারাপ, এটা আপনার রক্তনালীর জন্য খুব খারাপ। এটা আপনার রক্তনালীতে ফ্যাট ডিপোজিশন করে আপনার রক্তনালীকে চিকন করে দিবে। সো আপনার হাইপারটেনশন জনিত জটিলতা বাড়বে, এবং হাইপারটেনশন দেখা যাবে কি ওষুধ দিয়েও কন্ট্রোল করা যাচ্ছে না। সো আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। সল্ট রিডাকশন করবেন, আপনি ফ্রুটস এবং ভেজিটেবল খুব বেশি খাবেন, আপনি একটা হেলদি ডায়েট খাবেন যেখানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো, কমপ্লেক্স শর্করা গুলো বেশি থাকবে, গ্রেইন যেগুলো শস্য ফল, যেগুলো আপনার ডাল,
এবং রাইস এগুলো আপনি বেশি খাবেন, কিন্তু খুব পরিমাণ মতো খাবেন। আপনার ওজন অনুযায়ী আপনি একটা ডায়েট চার্ট মেনটেন করে খাবেন, সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে। আপনি যদি শুধু ওষুধ খেয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে চান, যদি আপনি নন ফার্মাকোলজিক্যাল এই যে অ্যাডভাইস গুলো সেগুলো যদি আপনি না মানেন, সেটা আপনার জন্য ক্ষতি হবে। পাশাপাশি যে জিনিসটা আপনি বলবো, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। আমাদের সবাই কিন্তু সেডেন্টারি লাইফ লিড করি, আমরা যারা শহরে থাকি, বাসায় থাকি, আমরা বাসার মধ্যে সামান্য কাজকর্ম যেগুলো করি, এই কাজকর্ম দিয়ে আপনি কিন্তু হাইপারটেনশন বা আপনার নর্মাল যে ডেইলি এক্সারসাইজের যে নিড, সেটা কিন্তু মেনটেন হবে না। সো আপনাকে ডেইলি এক্সারসাইজ করতে হবে, যেটা আমরা সবসময় বলে থাকি অ্যারোবিক এক্সারসাইজ অথবা রেজিস্ট্যান্ট এক্সারসাইজ। এই দুটা জিনিস আপনি করতে পারেন। আপনি জোরে হাঁটতে পারেন, আপনি সাইক্লিং করতে পারেন, সুযোগ থাকলে আপনি সুইমিং করতে পারেন, আপনি যোগ ব্যায়াম করতে পারেন, যোগ ব্যায়ামগুলো করতে পারেন। এছাড়া আপনি ফেসবুকে আপনার ইউটিউব থেকে দেখে আপনি অনেকগুলো ওখানে ব্যায়াম আছে, সেগুলো আপনি রেজিস্ট্যান্ট যে ব্যায়ামগুলো আছে সেগুলো আপনি করতে পারেন। আপনি কমপক্ষে 30 থেকে 45 মিনিট হাঁটবেন, এবং সেটা সপ্তাহের মধ্যে 5 থেকে 6 বার। অবশ্যই আপনি সপ্তাহে 30 থেকে 45 মিনিট প্রতিদিন হাঁটবেন, কমপক্ষে 6 দিন, 5 থেকে 6 দিন আপনাকে হাঁটতে হবে। এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, সেক্ষেত্রে আমরা হাইপারটেনশন খুব ভালোভাবে কন্ট্রোল রাখতে পারবো। শুধু ওষুধ খেয়ে কিন্তু আমরা হাইপারটেনশন এবং হাইপারটেনশন জনিত জটিলতাগুলো কন্ট্রোল করতে পারবো না। সো আমরা এই জিনিসগুলো মাথায় রেখে আমরা যদি চলতে পারি, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি, সেক্ষেত্রে আমরা ভালো থাকবো। এবং সুগার কন্টেনিং ফুড, বেশি সুগার যেগুলো থাকে, মিষ্টি খাবার, সুগারি ফুড, বেভারেজ, যেগুলো আমরা অনেকগুলো পানীয় জাতীয় খাবার খাই, এগুলো অ্যাভয়েড করবো। এগুলোতে প্রচুর পরিমাণ সুগার থাকে, এবং যেসব খাবারে সবচেয়ে বেশি সুগার থাকে, এগুলো আমরা সারা সপ্তাহের মধ্যে 3 থেকে 4 পোর্শনের বেশি খাবো না। সারা সপ্তাহে সুগারি ফুড আমি 3 থেকে 4 পোর্শন, বেশি খাবো না। ডেইলি যেন আমার খাবারের মধ্যে অনেক বেশি সুগারি ফুড না থাকে, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেগুলো জিনিসগুলো আমরা মেনে চললে, এবং এর পাশাপাশি আমরা মেন্টালি খুব ভালো থাকবো, আমাদের মাইন্ড যেন ভালো থাকে, আমরা যেন খুশি থাকি, আমাদের যেন স্ট্রেস কম থাকে। স্ট্রেস কিন্তু আমরা টেনশন যদি করি, স্ট্রেস যদি থাকে, এটা কিন্তু আপনার প্রেশার কিন্তু বাড়াতে হেল্প করে, এটা প্রেশার বাড়ায় ফেলে। সো আমরা স্ট্রেস কমানোর জন্য আমরা ভালো থাকার চেষ্টা করব, টেনশন নিব না, এবং কাজে কর্মে আমরা ব্যস্ত থাকবো, ভালো কাজে ব্যস্ত থাকবো, খারাপ কাজ থেকে দূরে থাকবো। তাহলে আপনার স্ট্রেস কম থাকবে, আপনার প্রেশার কম থাকবে। জি, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আজকে এখনো প্রায় 1/3 কমেন্টসের অ্যান্সার আমরা করতে পারি নাই। যারা করেছেন হয়তো মেসেঞ্জারে সময় পেয়ে আমাদের স্যার আপনাদেরকে উত্তর দিবে। তারপর আমরা যতটুকু সময় পেয়েছি, মোটামুটি প্রায় 2/3 বেশি কভার করার চেষ্টা করেছি। আজকের টপিকসটা খুব কমন একটা টপিক ছিল, এই জন্য অনেকেই শেয়ার করছে। আপনারা যারা দেখছেন, আপনাদের আত্মীয় স্বজনকে সচেতনতা বৃদ্ধি করার জন্য এটা শেয়ার করতে পারেন। আর আমরা এখন শেষ পর্যায়ে চলে আসছি। আমি ডাক্তার রিয়াজউদ্দিন চৌধুরী স্যারকে ধন্যবাদ দিয়ে আমার অনুষ্ঠান শেষ করতে চাই। আর যেহেতু এখন করোনা চলতেছে, সবাইকে বলতে চাই, স্টে হোম, স্টে সেফ। খুদা হাফেজ, গুড নাইট। ধন্যবাদ।